সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিৎ অধ্যায়ের থার্ড লেকচারে। তো এই অধ্যায়ের আমরা প্রথম যে দুইটা লেকচার অলরেডি আমরা কিন্তু কাভার করে ফেলেছি। সেখানে দেখানো হয়েছে তোমাদেরকে যে কিভাবে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং সেই প্রবাহের জন্য কি কি কন্ডিশন আছে। এবং আমরা অলরেডি জেনেছি যে তড়িৎ প্রবাহ আসলে ইলেকট্রনেরই একটা হচ্ছে প্রবাহ নির্দেশ করে, এবং ইলেকট্রন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে থাকে পরিবাহের মধ্যে, তো তখন তার যে তারণ বেগের রিলেশন এবং তারণ বেগ থেকে কিভাবে আমরা হচ্ছে ওই পরিবাহের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করার জন্য যতটুকু সূত্র জানা দরকার সেই সূত্রগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, এবং সেই রিলেটেড কিছু কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করানো হয়েছে। তো আজকে হচ্ছে তড়িৎ প্রবাহ বের করার জন্য আরেকটা আমরা সূত্র নিয়ে আলোচনা করব, যেই সূত্রটাকে বলা হয় ওহমের সূত্র। এটা হচ্ছে যেই বিজ্ঞানী তোমার এই সূত্রটা দিয়েছেন তার নাম অনুসারেই সেই সূত্রটাকে বলা হয় ওহমস ল বা ওহমের সূত্র। তো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় আমরা এর আগের লেকচারগুলোতে আলোচনা করেছিলাম যে কোনো একটা ধাতব পরিবাহী বা ধাতব কোনো পদার্থকে তুমি যদি রেখে দাও, তাহলে জাস্ট রেখে দিলেই সে কিন্তু তড়িৎ পরিবহন করবে না। কারণ তড়িৎ পরিবহন করার জন্য আমাকে বাইরে থেকে কিছু না কিছু দিতে হবে, কিছু না কিছু হচ্ছে প্রোভাইড করতে হবে, যার কারণে যার প্রভাবে ইলেকট্রনগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশনে হচ্ছে যাওয়া স্টার্ট করে। কি দিতে হবে সেটা কি হচ্ছে, আমরা বলেছিলাম যে বাইরে থেকে যদি আমি একটা ব্যাটারিকে কানেক্ট করি, অর্থাৎ আমি যেই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতে চাচ্ছি তার দুইটা প্রান্তে যদি আমি বিভবের পার্থক্য সৃষ্টি করতে পারি, অর্থাৎ সেখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড আমি এটা জেনারেট করতে পারি, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে তার মধ্যে থাকা যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেই মুক্ত ইলেকট্রনগুলোর উপর আমি কিন্তু বল প্রয়োগ করতে পারবো, এবং সেই বলের প্রভাবেই অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে, এবং তার যে অ্যাভারেজ যে ভেলোসিটিটা সেটাকে আমরা কিন্তু তারণ বেগ নাম দিয়েছিলাম গত লেকচারে। তো যাই হোক, আমরা হচ্ছে ওহমের সূত্রে আলোচনা করার আগে সেই জিনিসটা কি হচ্ছে ছোট একটু 1-2 মিনিটে একটু রিকল করার চেষ্টা করব যে আমাদের যে পরিবাহীটা ছিল, আপাতত আমি ইলেকট্রন বা কিছু আঁকছি না, এই হচ্ছে আমার পরিবাহী। এই পরিবাহীটাকে আমি হচ্ছে এর পরিবাহীর মধ্য দিয়ে আমি তড়িৎ পরিবহন করতে চাচ্ছি। তাহলে তার জন্য কি করেছিলাম, আমি এই পরিবাহীর দুইটা যে প্রান্ত আছে, দুই পাশে দুইটা প্রান্ত, যেই দুইটা প্রান্তের মধ্য দিয়ে আমি চাচ্ছি এর ভিতরে থাকা যে মুক্ত ইলেকট্রনগুলো আছে এই মুক্ত ইলেকট্রনগুলো হচ্ছে ফ্রিলি মুভ করতে পারুক এবং একটা নির্দিষ্ট ডিরেকশনে মুভ করুক, যাতে করে আমি একটা নেট ফ্লো অফ কারেন্ট ইলেকট্রিসিটি পাবো বা নেট ফ্লো অফ ইলেকট্রিসিটি পাবো, ইলেকট্রন পাবো। তাহলে তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই দুই পাশে একটা যদি আমি তার কানেক্ট করে দিই এবং এই তারের মধ্যে যদি আমি হচ্ছে একটা ব্যাটারি কানেক্ট করি, তো যখনই আমি একটা ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি কিন্তু একটা হচ্ছে তোমার ইলেকট্রোকেমিক্যাল সেল বলা হয় এটাকে, অর্থাৎ তোমার এখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। এই রাসায়নিক বিক্রিয়া থেকে আমি হচ্ছে তড়িৎ শক্তি জেনারেট করতে পারবো, যার প্রভাবে এখানে হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে, তাই না? মানে এখানে দুই জায়গায় দুই পাশে সে এক পাশে সে হায়ার পোটেনশিয়াল ক্রিয়েট করে, অর্থাৎ উচ্চ বিভব, এবং আরেক পাশে সে লোয়ার পোটেনশিয়াল ক্রিয়েট করে, এবং এর প্রভাবেই এখানে থাকা যে ইলেকট্রনগুলো আছে, যতগুলো ইলেকট্রন থাক না কেন, প্রত্যেকটা ইলেকট্রন, কারণ এই দিক বরাবর তার উপর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই দিক বরাবর হচ্ছে ইলেকট্রনটা একটা ফোর্স পাবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ফোর্স। এই ফোর্সের প্রভাবে ইলেকট্রনগুলো, যতগুলো ইলেকট্রন আছে সবগুলোই হচ্ছে এদিক থেকে এদিকে মুভ করা স্টার্ট করে। তো বিজ্ঞানী ওহম হচ্ছে এই জিনিসটা নিয়েই হচ্ছে পরবর্তীতে ডিসকাস করে হচ্ছে তার ওহমের সূত্রে। তিনি বলেন যে এই যে ইলেকট্রনগুলো যে মুভ করছে সে কত ফাস্ট মুভ করবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে নির্ধারণ করে দেয় যে এই পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এর কারণ হচ্ছে তড়িৎ প্রবাহের যে মেইন সূত্রটা ছিল, তড়িৎ প্রবাহ মানে কি, একক সময়ে কি পরিমাণ আধান তোমার ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে, লম্বাভাবে তো কতটুকু আধান আমি ট্রান্সফার করতে পারছি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, সেটাই অ্যাকচুয়ালি আমার তড়িৎ প্রবাহকে নির্দেশ করে। তাহলে একটা নির্দিষ্ট সময় মনে করো আমি 1 সেকেন্ডের কথা বলছি, 1 সেকেন্ডের মধ্যে যদি হচ্ছে 10 কুলম চার্জ যায়, তাহলে তড়িৎ প্রবাহের মান যেটা হবে, আমি ওই 1 সেকেন্ডের মধ্যে যদি 20 কুলম চার্জকে আমি নিয়ে আসতে পারি, তার মানে তখন কিন্তু তড়িৎ প্রবাহের মানটা বেশি হবে। তাহলে এই যে তড়িৎ প্রবাহের মানটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কতটুকু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কত বেশি আমি আধান একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে ট্রান্সফার করে যেতে পারছি। তো কল্পনা করো এখানে যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা আমি হচ্ছে কল্পনা করি যে এই এরিয়াটার মধ্য দিয়ে আমি কিছু পরিমাণ ইলেকট্রনকে ট্রান্সফার করতে যাচ্ছি। তো আমি যদি হচ্ছে আধানের মানটা সামহাও বাড়াতে পারি, যে কোনো উপায় যদি বাড়াতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এই কন্ডাক্টরের মধ্য দিয়ে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে,
ঠিক আছে? তো এটা বাড়ানোর উপায়টা কি? সেই বাড়ানোর উপায়ের জন্য সে হচ্ছে এনালাইজ করা স্টার্ট করলো। এনালাইজ করতে গিয়ে দেখে যে এইখানে আমি যে ব্যাটারিটা ইউজ করছি, এই ব্যাটারিটার হচ্ছে আমি কল্পনা করি যে এই প্রান্তে যে তোমার হচ্ছে হায়ার পোটেনশিয়াল আর এই প্রান্তে যে হায়ার পোটেনশিয়াল, যদিও তোমরা জানো যে পোটেনশিয়াল অ্যাকচুয়ালি হচ্ছে হিসাব করা যায় না। কখন একটা বিন্দুর তুমি হচ্ছে বিভব হিসাব করতে পারবা না, তুমি হচ্ছে দুইটা বিন্দুর তোমার বিভব পার্থক্য সবসময় হিসাব করতে পারো বা নির্ণয় করতে পারো। একটা বিন্দুর বিভব কখনই হচ্ছে আমরা হিসাব করতে পারি না। হ্যাঁ, একটা সাপেক্ষে আরেকটার বিভব কত হতে পারে, কত বেশি বা কম, সেটা আমরা হচ্ছে কনসিডার করে হিসাব করি। তো যাই হোক, এই দুইটা প্রান্তের যে বিভব যে পার্থক্যটা, সেই বিভব পার্থক্য আমি কল্পনা করি, যদি আমি বের করতে পারতাম, পারবা না, এটা যদি ভি1 বলি, এটা যদি ভি2 বলি, তাহলে এই দুইটার বিভব পার্থক্য যদি আমি বলা হয় ভি1 মাইনাস ভি2, এটাকে হচ্ছে বিভব পার্থক্য আমরা ভি দ্বারা নাম করছি। তিনি দেখেন যে যদি আমি হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যের মানটাকে আমি চেঞ্জ করতে পারি, সামহাও যদি আমি বাড়িয়ে দিতে পারি, এই বাড়ানোর সাথে সাথে এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট ফ্লোটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে সেটা কেন চেঞ্জ হচ্ছে? এটা চেঞ্জ হওয়ার একটা কারণ হচ্ছে, তুমি তোমার যদি একটু স্থির তড়িৎ চ্যাপ্টারটার কথা মনে করার চেষ্টা করো, আমরা কিন্তু দেখেছিলাম যে দুইটা পয়েন্টের মধ্যে, এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যের উপর অ্যাকচুয়ালি এই দুইটা পয়েন্টের মধ্যে কি পরিমাণ তোমার ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে সেটা ডিপেন্ডেন্ট। এবং তার মধ্যে যে সূত্রটা ছিল, আমি যদি ডিফারেন্সিয়েশন ইউজ না করে ডিরেক্ট যদি সূত্রটা বলি, তাহলে ই সমান আমরা জানি হচ্ছে ই সমান ভি ডিভাইড বাই ডি। যদি তুমি এই দূরত্বটাকে ডি বলো আর কি, এই দূরত্বটাকে, টোটাল যে দূরত্বটা আছে এটাকে যদি তুমি ডি বলো, ঠিক আছে, তাহলে আমি ই সমান বলতে পারি ভি ডিভাইড বাই ডি। এরকম একটা সূত্র তোমরা স্থির তড়িতে অবশ্যই পড়ে আসছো, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে যেই দুইটা পয়েন্টের মধ্যে আমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে যাচ্ছি, সেই দুইটার বিভব পার্থক্য যদি বেশি হয়, সামহাও যদি আমি, কারণ ডি তো কনস্ট্যান্ট, ধাতব পদার্থটা তুমি একটা নির্দিষ্ট দূরত্বের নিয়েছো, দৈর্ঘ্যের নিয়েছো, দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট, তাহলে সামহাও তুমি যদি এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্যের মান বাড়াতে পারো, তাহলে অটোমেটিক্যালি বিভব পার্থক্য বেড়ে গেলে কিন্তু ই বেড়ে যাবে। তার মানে ভি যদি আমি কখনো বাড়াতে পারি, আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু বাড়িয়ে দিতে পারছি। এবং ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যাকচুয়ালি এই ইলেকট্রনটার উপর কি পরিমাণ ফোর্স কাজ করবে সেটা রিলেটেড। কারণ আমরা জানি এফ সমান হচ্ছে কিউ ই, এই সূত্র মেনে চলে। ভেক্টর উপায় বললে এখানে হচ্ছে ভেক্টর চিহ্ন হবে একটা, এবং ই এবং এফ পরস্পর বিপরীত আমরা অলরেডি শিখেছি, কারণ এটা নেগেটিভ চার্জ একটা। তাহলে যেই মোমেন্টে তুমি হচ্ছে ইটা বাড়িয়ে দিলে, ই বাড়ার সাথে সাথে কিউ তো কনস্ট্যান্ট, কারণ কিউ হচ্ছে ইলেকট্রনের আধান, এটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এবং ই যখনই তুমি বাড়াবে তখন অটোমেটিক্যালি কিন্তু এফ এর মানটা বেড়ে যাচ্ছে। তার মানে ই যখনই আমি বাড়াচ্ছি, এর কারেসপন্ডিং তোমার হচ্ছে ইলেকট্রনের উপর যে ফোর্সটা, সেই ফোর্সটা কিন্তু বেড়ে আছে। কারণ দেখো, একটার সাথে আরেকটা রিলেটেড। যেই মোমেন্টে তুমি হচ্ছে ভিটাকে বাড়িয়ে দিলে, বিভব পার্থক্য বাড়িয়ে দিলে দুইটা পয়েন্টের মধ্যে, সেই সাথে সাথে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের যে তীব্রতাটা, সেই তীব্রতাটা বাড়িয়ে দিল, এবং তীব্রতা বাড়ার সাথে সাথে ওই ইলেকট্রনের উপর কি পরিমাণ ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা বেড়ে যাবে। তাহলে অ্যাভারেজে তুমি যদি কল্পনা করো, প্রত্যেকটা ইলেকট্রনের উপর যদি ফোর্সের মানটা বৃদ্ধি পায়, তুমি একটা বস্তুকে যদি আস্তে টানো, তাহলে সে যত দ্রুত আসবে, তাকে তুমি যদি জোরে জোরে টানো, তাহলে কি সে বেশি দ্রুত আসবে না? সেম ঘটনাটাই ঘটে এখানে। যেই মোমেন্টে আমি ইলেকট্রিক ফিল্ডের মানটা বাড়িয়ে দিব, ফোর্সের মানটা বেড়ে যাবে। ফোর্সের মান বাড়ার সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে, আগে যদি হচ্ছে তোমার কম পরিমাণ আধান আসতো, এখন বেশি পরিমাণ আধান কিন্তু সে পুল করতে পারবে একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে? আগে 1 সেকেন্ডে হয়তো ইলেকট্রনগুলো খুবই স্লোলি আসছিল, এখন বেশি ফাস্ট আসা ট্রাই করবে। তাহলে যখনই হচ্ছে এফ এর মানটা বেড়ে যাবে, তখন অ্যাকচুয়ালি কি হবে, একক সময়ে আধানের পরিমাণ বেড়ে যাবে। আধানের পরিমাণ, যেটাকে অ্যাকচুয়ালি আমরা আই বলি। একক সময় আধানের পরিমাণ মানেই তো হচ্ছে তড়িৎ প্রবাহ, সহজ কথায় তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। তাহলে দেখো, একটার সাথে আরেকটা লিঙ্কটা আমরা কিভাবে বুঝতে পারলাম, যে হ্যাঁ, আমি যখনই যেইটা ধাতব পদার্থের মধ্যে বা যেই পরিবাহের মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহিত করতে চাচ্ছি, তার দুই পয়েন্টে যদি আমি হচ্ছে ভোল্টেজটাকে বাড়াই দেই, তাহলে ভিতরে এত কিছু ঘটনার পরে দেখা যায় যে কারেন্টের মান বেড়ে যায়। তার মানে ওহম এই সিদ্ধান্তে পৌঁছালো যে ভোল্টেজের যে মানটা আছে, দুইটা প্রান্তের বিভব যে পার্থক্য আছে, এই বিভব পার্থক্যের উপর অ্যাকচুয়ালি কারেন্টের ফ্লোটা কিন্তু একেবারে ডিরেক্টলি প্রপোর্শনাল। আমি যেই অনুপাতে বাড়াচ্ছি, সেই অনুপাতে তুমি কারেন্ট প্রবাহটা বৃদ্ধি পেতে পারছো। তো এটা হচ্ছে তিনি সূত্রটা তার হচ্ছে লিখনিতে এভাবে দিলেন যে যদি আমি হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বাড়িয়ে দেই,
তাহলে তড়িৎ প্রবাহের মান বেড়ে যাবে, অর্থাৎ বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ হচ্ছে পরস্পর সমানুপাতিক। বাট এটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি দেখতে পেলেন যে সব সময় সমানুপাতিক আবার হচ্ছে না। যত আমি বিভবের মানটা বাড়াচ্ছি, এখানে আরেকটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে। সেই ঝামেলাটা কি? যখন তুমি বিভব পার্থক্য বাড়াবে, তখন এই যে ফোর্সটা বাড়বে, এই ফোর্স বাড়ার কারণে আমি কিন্তু শুধুমাত্র ইলেকট্রনগুলো এঁকেছি, বাট শুধুমাত্র কি এখানে ইলেকট্রন আছে? আমরা কিন্তু এর গতদিন আলোচনা করেছিলাম, এখানে তোমার ধাতব যে আয়নগুলো আছে তারা কিন্তু একবারে স্টেবল অবস্থায় বন্ধনে আবদ্ধ হয়ে আটকে আছে, এবং এই ইলেকট্রনগুলো এসে কিন্তু তোমার এই আয়নগুলোকে যখন আঘাত করে, আঘাত করলে সেখান থেকে কিছু পরিমাণ তার এনার্জিটা লস হয়, এবং সেই এনার্জিটা তুমি যে কোনো ফর্মে, অন্য কোনো এনার্জির ফর্মে তোমার ট্রান্সফর্ম হয়ে চলে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব ধাতব পদার্থের ক্ষেত্রে এটাকে আমরা তাপ শক্তি রূপে দেখতে পাই। আমি তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে যে তুমি যদি হচ্ছে এটাকে হচ্ছে ভোল্টেজটাকে সরিয়ে নিয়ে একটু টাচ করো, একটু কিছুক্ষণ কারেন্ট ফ্লো হওয়ার পরে দেখবে যে এটা গরম হয়ে গেছে। গরম হচ্ছে কি হবে? এই যে ইলেকট্রনের সাথে এই আয়নগুলোর যে হচ্ছে ধাক্কাধাক্কি হচ্ছে, এর ধাক্কাধাক্কির প্রভাবে সেখান থেকে কিছু পরিমাণ তাপ কিন্তু বের হয়ে যায়, যেটা আমি তাপ শক্তি রূপে আমি হচ্ছে ফিল করতে পারি। তো এই সমস্যাটা তিনি অনুভব করলেন যে যখন ভোল্টেজের মান বাড়াচ্ছি, কারেন্টের মান সেম হারে বাড়ছে, বাট আপ টু সাম পয়েন্ট। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে আমি যদি ভোল্টেজের মান বাড়াই, তাহলে কারেন্ট প্রবাহের মান, হ্যাঁ তড়িৎ প্রবাহের মান বাড়ছে, বাট যে সমানুপাতিক হারে বাড়া দরকার ছিল সেই সমানুপাতিক হারে বাড়ছে না, এই সমানুপাতিক হারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তিনি এই কারণেই তার সূত্রটাকে একটু নতুন রূপ দিলেন যে এখানে আসলে তাপমাত্রাটা একটা ব্যাপার স্যাপার আছে কোনো, এটা পরবর্তীতে আমরা ডিসকাশন করবো অন্য লেকচারে। আজকে আমাদের সেটা লিখবো না বা দেখবো না। বাট এখানে জিনিসটা কি, জিনিসটা তিনি দেখলেন যে তাপমাত্রা যেই সাথে সাথে চেঞ্জ হচ্ছে পদার্থটা, তখন দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহের যে ভ্যালুটা সেটা ই এর সাথে, অর্থাৎ ভোল্টেজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না, অর্থাৎ সমানুপাতিক হারে, এক্স্যাক্টলি সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে ঠিকই, বাট সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে না, এর মধ্যে কোনো একটা ভেজাল দেখতে পাওয়া যাচ্ছে। এই কারণে তিনি তার সূত্রটাকে এইভাবে বললেন যে তোমার ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, এটা ফর শিওর, এটা হবেই, বাট আপ টু সাম পয়েন্ট, বা আমি যদি বলতে চাই যে সমানুপাতিক হারে বাড়বে, তাহলে এটা একটা ক্রাইটেরিয়া আমি সেট করে দেবো যে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকতে হবে। যে তাপমাত্রা আমি কাজ শুরু করেছিলাম, যদি সেম তাপমাত্রা হচ্ছে আমি মেনটেন করি, তাহলে হচ্ছে এটা হওয়া পসিবল। এই কারণে তিনি তার সূত্রটাকে বললেন এভাবে যে নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ তাপমাত্রার উপর তিনি একটা ইফেক্ট দেখতে পেলেন পরীক্ষা থেকে, ঠিক আছে? তো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। দেখো, এই সূত্রগুলো হচ্ছে তোমাদের একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে হবে। এটা হচ্ছে আমি আমার ভাষায় লিখলাম, তোমরা হচ্ছে প্রেফার করবা অবশ্যই বইকে, তোমাদের হচ্ছে মেইন যে টেক্সট বুক তোমরা ফলো করো, সেই বইয়ে কথাটা যেভাবে লেখা আছে ট্রাই করবা হচ্ছে হুবহু, না পারলেও মোটামুটি যেন 95% কাছাকাছি হচ্ছে তোমার এই লেখাটা হয়। কারণ যখন তোমার হচ্ছে ক নাম্বার সৃজনশীলে, যখন হচ্ছে ক নাম্বারে হচ্ছে আনসার করতে বলা হয়, তখন টিচাররা চায় তুমি টু দ্য পয়েন্ট আনসার করো, ঠিক আছে? আমাদের কলেজে এক স্যার ছিলেন, আমি যেই কলেজে পড়তাম, তো উনি হচ্ছে এই বিষয়ে খুবই স্ট্রিক্ট একটা জিনিস ফলো করতেন যে যদি হচ্ছে তুমি ঠিকঠাক লিখো, তাহলে অবশ্যই অন্তত ক নাম্বারে কিন্তু সৃজনশীলের রুল হচ্ছে তোমাকে কখনো হচ্ছে পার্শিয়াল মানে পার্শিয়াল মার্কিং করার হচ্ছে রুল নাই। মানে একে হয়তো এক পাবা অথবা জিরো পাবা, দুয়ে হচ্ছে 1 0 1 2, মানে তোমাকে দেড় দেওয়ার কোনো অপশন নাই, বা 1 নাম্বার প্রশ্ন তোমাকে 0.5 দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? সেম ভাবে 3 নাম্বারের আনসারের ক্ষেত্রে হয় 1 2 3 অথবা তুমি শূন্য পাবা, এখানে আড়াই বা মার্ক বা দেড় মার্ক তুমি পাবে না। এভাবে মার্কিং করার কোনো রুলস নাই সৃজনশীলে। তো এই কারণে ক নাম্বারটা তোমাকে একবার প্রিসাইজ হতে হবে। কিন্তু যদি বলা থাকে নির্দিষ্ট তাপমাত্রায়, তোমাকে নির্দিষ্ট তাপমাত্রা ওয়ার্ডটা অবশ্যই উল্লেখ করতে হবে। যদি তুমি এই জিনিসটা উল্লেখ না করো, এটা যদি উল্লেখ না করে তুমি যদি এতটুকু লিখো, ওই স্যার হচ্ছে আমাদের 0 দিয়ে দিত। শুধু এখানে না, শুধু কতে না, খ গ ঘ যেটাই হোক না কেন, যদি টু দ্য পয়েন্ট আনসার না হয়, উনি হচ্ছেন বাইনারি মার্কিং করতেন অনেকটা, হয় আইদার তুমি ফুল মার্কস পাবো অথবা 0 পাবা। তো যাই হোক, এত হচ্ছে হার্ড তোমাদের বোর্ডে এক্সামে হবে না, বাট ক নাম্বারটা তো হবে অ্যাকচুয়ালি।
এই ক নম্বরের ক্ষেত্রে খুবই হচ্ছে সিনসিয়ার থাকা জরুরি। যতটুকু চাওয়া হয়েছে টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। যে ওয়ার্ডটা বলা হচ্ছে সেই ওয়ার্ডের অবশ্যই মিনিং আছে, যেটা আমি বললাম। এখানে নির্দিষ্ট তাপমাত্রা আমি বলেছি, এর কারণ আছে। কারণ তাপমাত্রা নির্দিষ্ট না থাকলে আমি এখন যে সূত্রটা বলি সেটা সূত্রটা কিন্তু ভ্যালিড না, সেই সূত্রটা ইনভ্যালিড হয়ে যাবে সম্পূর্ণ। এ কারণে নির্দিষ্ট তাপমাত্রা, এই ছোট ছোট যে ওয়ার্ডগুলো বলছি, এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যখন তোমরা ক এর আনসার করবা। সো এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে সেভাবেই পড়াশোনা করতে হবে তোমাকে, যাতে করে সৃজনশীলের 1 মার্কে তোমার হচ্ছে ক নাম্বার যেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, সেটাতে ভুল না করো। যাই হোক, এটা আমি আমার মতো করে দেখলাম, তোমরা তোমাদের বইয়ের মতো করে দেখে হচ্ছে পড়ে নিবা, ঠিক আছে? বাট মোরলেস কথাবার্তাটা ঘোরানো পেঁচানো ভাবে এটাই বলা থাকবে যে আমি যদি তাপমাত্রা কনস্ট্যান্ট রাখি, তাহলে ওহম বলছে যে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কি, ওই যে পরিবাহীর যে দুই প্রান্ত আছে সেই দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে, এবং সেটা সমানুপাতিক হারে চেঞ্জ হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি ওহমের সূত্র অনুসারে যে তড়িৎ প্রবাহের মান অর্থাৎ আই এর মান কার সমানুপাতিক? ভি এর সমানুপাতিক। ঠিক আছে? ওই লাইন থেকে আমরা হচ্ছে তার কথা থেকে আমি বলতে পারি হ্যাঁ এটা হচ্ছে এটার সমানুপাতিক হবে, কনসিডারিং যে তোমার টেম্পারেচারটা হচ্ছে ফিক্সড বা কনস্ট্যান্ট তুমি রেখে দিয়েছো। এখন দেখো, আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই, আমরা জানি কি একটা ধ্রুবক আসে। তাহলে এখান থেকে তিনি বললেন যে ঠিক আছে একটা ধ্রুবক বলছি, এই ধ্রুবকটাকে হচ্ছে আমরা জি নামে নামকরণ করব। এই জিটাকে হচ্ছে আমরা একটা নামে ডাকবো। এই জিটাকে বলা হয় তোমার পরিবাহিতা। এই সূত্র তিনি প্রুফ করতে গিয়ে বা হচ্ছে দিতে গিয়ে আরেকটা জিনিসও খেয়াল করলেন। সেটা হচ্ছে এই যখন সে সূত্রটা দিয়েছেন, উনি কিন্তু ওই পরিবাহীটাকে চেঞ্জ করেননি, পরিবাহীটাকে ফিক্সড রেখেছেন। পরিবাহীটাকে ফিক্সড রেখে তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে একটা নির্দিষ্ট পরিবাহের মধ্যে, কোনো মানে আমি নির্দিষ্ট পরিবাহের কথা বলছি, ওকে? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট যে পরিবাহী আছে তার জন্য আমি কনসিডার করছি। এটা যদি তামা হয় তাহলে সে একরকম হচ্ছে কারেন্ট ফ্লো দিবে সেম পরিমাণ ভোল্টেজ ডিফারেন্সে। আমি একই পরিমাণ ভোল্টেজ একই তাপমাত্রায় আমি লোহার জন্য যখন অ্যাপ্লাই করব, তখন দেখা যাবে যে কারেন্টের মানটা হয়তো সেম পাবো না, যেটা আমি তামার ক্ষেত্রে পেয়েছিলাম। তাহলে তামার ক্ষেত্রে একরকম পাবো, আমি লোহার ক্ষেত্রে হয়তো আরেক রকম পাবো। এই কারণে তিনি বলছেন যে হ্যাঁ এটা তো সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে কি কি জিনিসের উপর ডিপেন্ড করছে এই সমানুপাতিক ধ্রুবকটা? সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আমি এইখানে কি পদার্থ, কোন পদার্থটা ইউজ করছি সেটার উপর, প্লাস হচ্ছে আমি তাপমাত্রাটা কি রকম নিয়েছি তার উপর। তার মানে এই পরিবাহিতার একটা হচ্ছে ডিপেন্ডেন্সি তাপমাত্রার উপর আছে এবং পদার্থের উপর আছে। তাপমাত্রা তো আমি হচ্ছে সূত্রেই বলে দিলাম, এটা আমি স্পেসিফিক ভাবে আর বলে দিচ্ছি না, বাট এটা মাথায় রাখতে হবে এই পরিবাহিতা আসলে কার উপর ডিপেন্ড করে? পরিবাহী পদার্থের উপর নির্ভরশীল, মাথায় রাখতে হবে এটা, ওকে? পদার্থের উপর নির্ভরশীল। দেখো, এই জিনিসটা মাথায় রাখবো আমরা। সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ যে প্রবাহের মানটা পাচ্ছি সেটা ভোল্টেজের সমানুপাতিক, দুইটা প্রান্তের যে ভোল্টেজ আছে তার ভোল্টেজের বিভব পার্থক্যের সমানুপাতিক, এবং সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা আমি ধ্রুবক পাচ্ছি। এই ধ্রুবকটাকে আমরা জি নামে নামকরণ করছি, এবং এই জিটাকে আমরা বলছি কি, এটা হচ্ছে আমি পরিবাহিতা বলছি, বা এটাকে ইংলিশে কন্ডাক্টেন্স বলা হয়। এটাকে হচ্ছে কন্ডাক্টেন্স বলা হয়, কন্ডাক্টেন্স, ওকে? তো এই পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করবো, এবং এই পরিবাহিতার মানটা সম্পূর্ণ ডিপেন্ড করছে দুইটা জিনিসের উপর। একটা তাপমাত্রা তো অবশ্যই, প্লাস হচ্ছে আমি কোন পদার্থটাকে সেখানে পরিবাহী পদার্থ হিসেবে ইউজ করছি তার উপর। তামায় হলে একরকম, লোহা হলে একরকম, আমি বিভিন্ন সোনা হলে একরকম, রূপা হলে একরকম, বিভিন্ন পরিবাহী পদার্থ যেটাই রাখি না কেন তার উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। পরিবাহিতা নিয়ে আমরা হচ্ছে পরের লেকচারে খুবই হচ্ছে ডিটেলস আলোচনা করব। সো আমি আপাতত এটাকে স্কিপ করে আছি। দেখো, এখন দেখো আরেকটা জিনিস, এই সূত্রটা করতে গিয়ে পরিবাহিতা তো হিসাব করাই যায়, বাট এই সূত্রটাকে আরেকটা রূপ দেয়া যেতে পারে। সেই রূপটা কিভাবে পাবো? আমি খেয়াল করো তো, আগের যে কথাটা আমি বললাম যে এইখানে যখনই আমি কারেন্ট ফ্লো করাবো একটা পদার্থের মধ্য দিয়ে, তাহলে পরিবাহিতা হচ্ছে পদার্থের উপর ডিপেন্ডেন্ট। তাহলে দেখো তো, আমি যদি এই পদার্থটাকে লোহা না নিয়ে হচ্ছে তামা নিতাম, তাহলে যেরকম অ্যাক্ট করতো, অন্যটা নিলে, আমি লোহা নিলে একরকম করতো, তামা নিলে একরকম করতো। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে লোহার যে অ্যাকচুয়াল ইন্টারনাল যে স্ট্রাকচারটা এবং তোমার হচ্ছে তামার যে ইন্টারনাল স্ট্রাকচার, দুইটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে বলেই তো পরিবাহিতা এক একজনে একরকম হচ্ছে।
এখন পরিবাহিতা আবার কার উপর ডিপেন্ড করে সেটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো তো, আমি যে বললাম যে পদার্থের উপর ডিপেন্ড করছে, তাহলে পদার্থের কোন ধর্মটার কারণে, কোনো একটা পদার্থের মধ্য দিয়ে পরিবাহিতার মানটা চেঞ্জ হচ্ছে, একটু ভালো মতো খেয়াল করি আমরা। আমি বলেছিলাম যে যখনই ইলেকট্রনগুলো হচ্ছে ফ্লো হওয়ার চেষ্টা করে, ফ্লো হতে গিয়ে এখানে থাকা যে আয়নগুলো আছে পদার্থটির, সেই আয়নের সাথে তারা ধাক্কা লাগে। যখনই হচ্ছে আয়নের সাথে ধাক্কা লাগে, ধাক্কা লাগতে গিয়ে এদের কিন্তু যে অ্যাভারেজ যে বেগটা আছে সেই বেগটা চেঞ্জ হয়ে যায়, তাই না? এভারেজ না মানে প্রত্যেকটা ইলেকট্রনের যে বেগটা সেটা চেঞ্জ হয়ে যায়, এবং সেখান থেকে তো আমরা হচ্ছে তারণ বেগের কনসেপ্টটা পাই। দেখা যায় যে এক একজন হচ্ছে এক এক বেগে চলা স্টার্ট করে। সবার উপর হয়তো বা যদি সেম ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে সবার কি সেম বেগ পাওয়া উচিত ছিল, বাট সেম বেগ না পেয়ে দেখা যায় যে এক একজন হচ্ছে বিভিন্নবার ধাক্কা পেয়ে পেয়ে দেখা যায় যে তাদের মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্যান্স কাজ করে, যে তারা হচ্ছে অবরুদ্ধ হয়ে যায়, তাদের যে তোমার হচ্ছে বেগটা সেটাকে বাধাপ্রাপ্ত হয়ে যায়। এই যে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ফাইনালি দেখা যায় যে তারা যত দ্রুত আসা উচিত ছিল তারা তত দ্রুত না এসে ধাক্কা লেগে 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 তারা এক একজন এক এক স্পিডে আসার চেষ্টা করে। এখন আমি যদি এই আয়নগুলোকে খুবই কাছাকাছি দিয়ে দেই, মানে অনেক বেশি কম্প্যাক্ট করে দেই, তাহলে কি ধাক্কার পরিমাণটা বেড়ে যাবে না? বেশি পরিমাণ ধাক্কা পাবে, দেখা যাবে যে তুমি সেম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করে তামার ক্ষেত্রে যেরকম পাচ্ছ লোহার ক্ষেত্রে সেরকম পাচ্ছ না। এর কারণটা কি? কারণ হচ্ছে এদের ইন্টারনাল স্ট্রাকচারের কারণে। এদের ইন্টারনাল স্ট্রাকচারটা এমন হতে পারে, শুধুমাত্র ইন্টারনাল স্ট্রাকচার না, এটা আমরা পরবর্তীতে ডিসকাস করব, বাট আপাতত আমরা এতটুকু মাথায় রাখি যে হ্যাঁ, এদের ইন্টারনাল যে স্ট্রাকচারটা আছে, আয়নটার সাইজ কত, সেটা কি ছোট নাকি বড়, একটা নির্দিষ্ট পদার্থের মধ্যে আয়নের সংখ্যা কি অনেক বেশি নাকি অনেক কম? তাহলে আয়নের সংখ্যা যদি অনেক বেশি হয়, তাহলে দেখা যাবে যে ফাঁকা জায়গায় খুব একটা পাবোই না, ইলেকট্রনগুলো হচ্ছে খুবই ধাক্কা লেগে 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 আসবে। তাহলে তুমি যতই ভোল্টেজ অ্যাপ্লাই করো, ধাক্কার কারণে তোমার হচ্ছে খুবই স্লোলি হচ্ছে ইলেকট্রনগুলো পাস করবে। আরেকটা পদার্থের কথা কল্পনা করি, যে পদার্থের মধ্যে এরা হচ্ছে এতটা কম্প্যাক্ট অবস্থায় নাই, একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, যদি ফাঁকা ফাঁকা হয়ে থাকে, তাহলে ইলেকট্রনগুলো খুবই ইজিলি হচ্ছে মুভ করতে পারবে। হ্যাঁ, ধাক্কা লাগবে, বা ধাক্কার পরিমাণটা হচ্ছে লোহার মতো যেরকম সেটা লাগছে না, তামার ক্ষেত্রে হয়তো বা একটু ধাক্কাটা কম লাগবে, তার মানে এটা বাধাপ্রাপ্ত হবে কম। তার মানে দেখা যাচ্ছে যে এইখানে তার ধাক্কার পরিমাণটা কত কত বেশি সে ধাক্কা পাচ্ছে, কতগুলো আয়নের সাথে ধাক্কা লাগছে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে এই জিনিসটা। তো এই জিনিসটাকে পদার্থের যে এই ধর্ম, যেই ধর্মটার কারণে একটা পদার্থের যেই ধর্মটার কারণে এই ইলেকট্রনগুলো তার মধ্যে চলতে বাধা পায়, সেই ধর্মটাকে নতুন একটা নাম দেওয়া হয়, যেই নামটাকে আমরা বলি হচ্ছে ওই পদার্থের রোধ। ঠিক আছে, রোধ, ইংলিশে বলা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স। পরিবাহিতা এবং রোধ হতে সম্পূর্ণ দুটা উল্টো ঘটনা। কিভাবে কল্পনা করো, পরিবাহিতা মানে হচ্ছে একটা পদার্থের মধ্য দিয়ে কত ইজিলি হচ্ছে ইলেকট্রন মুভ করতে পারে, সেটাই হচ্ছে তার, সেই পদার্থের আমরা পরিবাহিতার দ্বারা নির্দেশ করি। যে পদার্থের পরিবাহিতা বেশি মানে কি, তার মধ্য দিয়ে খুবই ইজিলি ইলেকট্রন পরিবহন করতে পারে। আর পরিবাহিতার ঠিক উল্টো জিনিসটাই হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, অর্থাৎ যার মধ্যে রোধ যত বেশি। কল্পনা করো, তোমাকে আমি বাধা দিয়ে রেখে দিচ্ছি, তুমি হচ্ছে মুভ করতে যাচ্ছ একটা রুমের মধ্যে দিয়ে 100 জন মানুষ, ছোট একটা রুম, 100 জন মানুষ, তুমি হচ্ছে রুমের এক পাশ থেকে অপর পাশে যেতে যাচ্ছ। তো এতগুলো মানুষের ভিড়ে তুমি কি অনেকে চাপাচাপি হয়ে যেতে হবে না? তোমার এভারেজ ভেলোসিটি কল্পনা করো, তুমি খুবই স্লোলি তোমাকে মুভ করে করে একটা মানুষটাকে সরাই ফাইনালি যেতে হবে তোমাকে। তার মানে তোমার জন্য খুবই কষ্টের একটা ব্যাপার। ইলেকট্রনের জন্য সেম জিনিস, যে তার মধ্য দিয়ে ওই যে এই জায়গাটা বেশি কম্প্যাক্ট হয়ে গেছে, এখানে অনেকজন হচ্ছে তোমার আয়ন আছে, তার মধ্য দিয়ে সে ধাক্কা লেগে 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 ফাইনালি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই কারণে তার পরিবাহিতাটা কমে যাবে, সে স্লোলি মুভ করা স্টার্ট করবে। বাট যদি হচ্ছে আমি রুমটা ফাঁকা করে দিই, তাহলে তোমার জন্য কিন্তু যাওয়াটা ইজি হয়ে যাবে, যেটা হচ্ছে ইলেকট্রনের জন্য সত্যি, যে তার জন্য এখন যাওয়াটা ইজি হয়ে যাবে। এ কারণে তার পরিবাহিতা বেশি হয়ে যাবে। পরিবাহিতা তখনই বেশি হবে যখন আমি লোড কমিয়ে দিচ্ছি, বা হচ্ছে তোমার রোধের মানটা কমিয়ে দিচ্ছি। এই কারণে বলা হয় যে রোধ অ্যাকচুয়ালি পদার্থের এমন একটা ধর্ম, যার কারণে ইলেকট্রন চলাচল বাধাপ্রাপ্ত হয় বা তড়িৎ পরিবহন বাধাপ্রাপ্ত হয়। তাহলে হচ্ছে এটা পদার্থের ধর্ম, যার কারণে ইলেকট্রন চলাচল, বা তুমি অন্য ভাষায় বলতে পারো যে তড়িৎ পরিবহন বাধাপ্রাপ্ত হয়ে যায়, বোঝা গেছে?
যার কারণে ইলেকট্রনটা সহজে মুভ করতে পারে না, যেটা তার স্বাভাবিক নেচার ছিল, যেটা সে যেতে চাচ্ছে, বা ধাক্কার কারণে সে যেতে পারছে না। তাহলে এই কারণে এই রোধটাকে হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং আমরা বুঝতেই পারলাম সংজ্ঞা থেকেই যে এটা হচ্ছে বাধাপ্রাপ্তর কত বেশি বাধা থাকবে তার জিনিসটাকে ডিফাইন করে। যত বেশি বাধা তত বেশি রোধ, যত বেশি বাধা তত বেশি রোধ, আর যত কম বাধা, যত হচ্ছে সহজে মুভ করা যায়, তত বেশি হচ্ছে পরিবাহিতা। তার মানে রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টেন্স অ্যাকচুয়ালি দুইটা একটা আরেকটার রেসিপ্রোকাল বা হচ্ছে বিপরীত। তাহলে আমি বলতে পারি আর এর ভ্যালু অ্যাকচুয়ালি জি এর ইনভার্স, তাহলে 1/g এটা বলা যায়। কিন্তু কারণ দুইটার সংজ্ঞা দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিসটাকে নির্দেশ করে। মূলত আমরা হচ্ছে কন্ডাক্টেন্স দিয়ে সূত্রটাকে এই কারণে পড়ি না, কারণ রোধ বের করাটা আমাদের জন্য হচ্ছে বেশি হচ্ছে সহজ। সহজ বলবো না, একই জিনিসই অ্যাকচুয়ালি, বাট আমরা হচ্ছে ওহমের সূত্রটা কন্ডাক্টেন্স দিয়ে না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে রোধ দিয়ে হচ্ছে ডিফাইন করার চেষ্টা করি, এবং যতগুলো সূত্র তোমরা দেখবা সব হচ্ছে রেজিস্ট্যান্সের উপর হচ্ছে বেসিস করে হিসাব করা। এই কারণে এই সূত্রটাকে আমি চাইলে এখন চেঞ্জ করতে পারবো, যেখানে হচ্ছে জি আছে, জি এর পরিবর্তে তুমি কি 1/r বলতে পারবা। তাহলে জি এর পরিবর্তে যদি আমি 1/r বলি, এবং এই জিনিসটা যদি আমি হচ্ছে এখানে হয়ে গেল, এই জি পরিবর্তে 1/r যদি আমি বসিয়ে দিই, এখন একটু ভালো মতো খেয়াল করো, জি এর পরিবর্তে 1/r বসা, তাহলে এটা হয়ে যাবে আই সমান v/r, এবং এটাই হচ্ছে আমার সূত্র, যে সূত্রটাকে আমরা মূলত হচ্ছে সচরাচর ইউজ করবো। এটা ইউজ করবো মাঝে মাঝে, যদি তোমাকে স্পেসিফিক ভাবে হচ্ছে পরিবাহিতা নির্ণয় করতে বলে তাহলে এটা হিসাব করবো, বাট পরিবাহিতা যদি বের করতে না বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা সব সময় এই সূত্রটা ইউজ করবো। সেটা হচ্ছে ওহমের সূত্র অনুসারে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেটা ডিপেন্ড করছে দুই প্রান্তের হচ্ছে তোমার বিভব পার্থক্যের উপর, বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক, এবং সেটা আসলে আর এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। কারণ যত কম তোমার রোধ হবে, রোধের মান যত কমে যাবে তত বেশি হচ্ছে কারেন্টটা ফ্লো হবে, রোধের মান যত তোমার বেশি হবে তত হচ্ছে কারেন্ট ফ্লোটা তোমার কম হয়ে যাবে। এখন এই যে ওহম যেহেতু তার এই সূত্রটা আবিষ্কার করেছে, তো তার নাম অনুসারে এই এককটাকে আমরা হচ্ছে ওহম নামেই হচ্ছে নামকরণ করি। যদিও হচ্ছে এর এককটাকে এভাবে লেখা হয়, এর এককটা কি, এর একক হচ্ছে এটা, মাথা রাখবা এটা কিন্তু ওহম না, এটা হচ্ছে যেমন আমরা আলফা বিটা ডেল্টা গামা গুলো পড়ি না, এরকম এটা হচ্ছে তোমার ওমেগা, এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। বড় হাতের আমরা কি ইংলিশ অ্যালফাবেটে পড়ি না, বড় হাতের এ, বড় হাতের বি, এবিসিডি, তারপর হচ্ছে ছোট হাতের এবিসিডি, সেরকম ভাবে এটা হচ্ছে ছোট হাতের ওমেগা, ঠিক আছে, এটা তোমরা চিনো, এটা হচ্ছে বড় হাতের ওমেগা। বাট এটাকে বলার সময় আমরা এখন ওমেগা বলি না, ওহমের নাম অনুসারে এই জিনিসটাকে আমরা হচ্ছে ওহম নামে নামকরণ করি, এটাকে আমরা হচ্ছে ওহম বলবো এখন থেকে, যখন এই চ্যাপ্টার পড়বো আর কি। বাট নর্মালি এই চিহ্নটা অ্যাকচুয়ালি ওহম না, এই চিহ্নটা হচ্ছে ওমেগা বলা হয়। বাট আমরা এখন থেকে এটাকে ওহম নামেই নামকরণ করব যখন আমরা কোনো একটা রোধের হচ্ছে হিসাব নিকাশ করবো। তাহলে আর এর একক কি, আর এর একক হচ্ছে এটা। তাহলে জি এর একক কি হবে বলতো, তাহলে জি এর একক হবে তোমার ওহম ইনভার্স 1, উল্টা যেহেতু একটা যেহেতু উল্টা, তাহলে এই কারণে একটা যদি ওহম বলি একটাকে হচ্ছে ওহম ইনভার্স 1 বলতে হবে। তো এইভাবেই হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডিফাইন করি, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওহমের সূত্র এবং রোধ রিলেটেড হচ্ছে আমাদের চিন্তা ভাবনা বা আবিষ্কার। এখন দেখো আমরা একটু রোধ নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব, একটু রোধ নিয়ে আমরা পরের ক্লাসে খুব ভালো মতো ডিসকাশন করব। বাট এই সূত্রের অনুপাতে, এই সূত্রের সাপেক্ষে আমরা একটু বোঝার চেষ্টা করতে চাই যে রোধটাকে আমরা হচ্ছে কোনোভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি কিনা। আই সমান আমরা জানি কি v/r, তাহলে আমি চাইলে কিন্তু v সমান ir লিখতে পারি না। দেখো একটু ভালো মতো, আই সমান যেহেতু আমরা বললাম হচ্ছে v/r, তাহলে v সমান হচ্ছে ir হবে। আমি যদি একটা গ্রাফ ড্র করতে চাই, গ্রাফটা দেখতে এরকম হবে, এখানে আর কি দেখো আমরা একটা গ্রাফ ড্র করতে চাই, যে গ্রাফের মধ্যে এখানে হচ্ছে তোমার ভি থাকবে, এখানে আই থাকবে। তাহলে ভি ভার্সেস আই এর যদি একটা গ্রাফ ড্র করতে চাই এই সূত্রের সাপেক্ষে যদি আমি হচ্ছে অঙ্কন করতে চাই, তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে মাথায় আছে? কোন একটা গ্রাফ অঙ্কন করার সময় কি জিনিস মাথায় রাখতে হয়, যে ইকুয়েশন থেকে আমরা গ্রাফটা হিসাব করছি সেই ইকুয়েশনে ভি আছে কি ওয়াই অক্ষে, তাহলে ভিটাকে আমরা হচ্ছে ওয়াই কল্পনা করবো, এখন ভি এর পরিবর্তে ওয়াই কল্পনা করবো। আইটা হচ্ছে তোমার কোন অক্ষে আছে, আইটা হচ্ছে তোমার এক্স অক্ষে আছে, তাহলে এর পরিবর্তে তুমি এক্স কল্পনা করো। তাহলে এটা ওয়াই সমান সামথিং ইন্টু এক্স, এটাকে দেখতে অনেকটা এম ইন্টু এক্স না, এম ইন্টু এক্স এর মতো।
ওয়াই সমান এম এক্স, এটা হচ্ছে কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে আমরা হচ্ছে ওয়াই সমান এম এক্স বলি। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে, সেটা হচ্ছে দেখতে এরকম। বোঝা গেছে? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে কখনো যদি বিভবের সাথে তোমার তড়িৎ প্রবাহের আমরা গ্রাফ অঙ্কন করি, সেই গ্রাফটার অ্যাকচুয়ালি যে হবে সেটা হবে কি মূল বিন্দুগামী সরলরেখা, এবং এই গ্রাফটা যে ঢালটা আমি পাবো, এই ঢালটা, আমরা ঢাল মানে কি জানি? ঢাল মানে জানি হচ্ছে আমরা যে দুইটা পয়েন্ট আছে আমার কাছে, সেই দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স হিসাব করা। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে হচ্ছে ওয়াই এর তোমার ডিফারেন্স দুইটা পয়েন্টের, এবং হচ্ছে এক্স এর ডিফারেন্স। তো ওয়াই বরাবর কি আছে? ভি আছে, আর এক্স বরাবর কি? আই আছে। তাহলে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই, ভি বাই আই মানে কি অ্যাকচুয়ালি? ভি বাই আই মানে কি আমি আর বলতে পারি না? তাহলে এটা সমান আমি আর বলতে পারবো। তার মানে যদি আমি ভি বনাম আই এর কোনো গ্রাফ ড্র করি এবং সেখান থেকে আমি যদি ঢালের মানটা কোনোভাবে হিসাব করতে পারি, সেই ঢালটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই যে যেই পদার্থটার কথা আমি বলছি, সেই পদার্থটার রোধের মান কীরকম হবে সেই রোধের মান সম্পর্কে আমাকে আইডিয়া দেয়। ঠিক আছে? এবং এটা গ্রাফটা দেখেই বুঝতে পারছি যে এটা তো হচ্ছে একটা সরল রেখা। তার মানে কি এটা সরল রেখার ঢাল কি সব জায়গায় কনস্ট্যান্ট হয় না? এটা সরলরেখার ঢাল কিন্তু প্রত্যেকটা বিন্দুতে সেম। তুমি এই দুইটা বিন্দু নিলে যেরকম হতো, তুমি এই দুইটা বিন্দু নিলে সেম হবে, এই দুইটা বিন্দু নিলে সেম হবে। তুমি যে দুইটা পয়েন্ট নাও না কেন ম্যাটার করে না, তুমি যে কোনো দুইটা পয়েন্ট নাও না কেন ঢালের মানটা সরলরেখার সব জায়গায় সেম। ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমরা পাবো। তাহলে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ তুমি, এই গ্রাফটা অ্যাকচুয়ালি পরিবাহীর জন্য প্রযোজ্য, মানে যে যতটুকু আমরা শিখলাম এতক্ষণ ধরে। আমি আরেকটু হিন্ট বা আইডিয়া তোমাদেরকে দিতে চাই আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর নামে একটা চ্যাপ্টার আছে তোমাদের। সেখানেও আমরা কিন্তু ওহমের সূত্র নিয়ে আলোচনা করব কিছু কিছু সময়। বাট সেইখানে আমি যদি কোনো একটা সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমি যদি সেম গ্রাফ ড্র করতাম, এই গ্রাফটা দেখবে যে এরকম আসবে না, এই গ্রাফটা দেখতে এরকম আসবে না। আমি হচ্ছে গ্রাফটা একটু অন্যরকম পাবো। আমি ড্র করে রেখে দিই, পরবর্তীতে তোমাদের শেখাবো কেন এরকম আসছে, ওটা ওই লেকচারে ওই ক্লাসে হচ্ছে আমরা দেখবো ভালো মতো। বাট ভি বনাম যদি আই এর আমি হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ড্র করতাম গ্রাফটা দেখা যাবে যে এরকম কিছু একটা পাওয়া যেত। যেটা একটু আগে সরলরেখা পাওয়া যাচ্ছিল, এটা এখন সরলরেখা পাওয়া যায় না। এর কারণ হচ্ছে পরিবাহী যেমন হচ্ছে তোমার ওহমের সূত্রটা খুব সুন্দরভাবে মেনে চলে, সেমিকন্ডাক্টর গুলো কিন্তু ওহমের সূত্রটা মেনে চলে না। তো এটা কার জন্য প্রযোজ্য? অর্ধ পরিবাহীর জন্য। কেন মেনে চলে না এটা হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনার উদ্দেশ্য না। বাট আমি তোমাদেরকে হচ্ছে একটু আগে থেকে বলে রাখলাম যে সকল তোমার পদার্থ একই রকম আচরণ করবে না। ওহমের সূত্র শুধুমাত্র হচ্ছে তারাই মেনে চলবে যারা হচ্ছে এরকম একটা গ্রাফ দিবে। নর্মালি হচ্ছে ধাতুগুলো বা হচ্ছে তোমার পরিবাহী যে পদার্থগুলো আছে সেগুলো খুবই কম তাপমাত্রায়, লো টেম্পারেচারে হচ্ছে, যেটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার বা আশেপাশে টেম্পারেচারের মধ্যে 100 ডিগ্রির কম বা হচ্ছে 40-50 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে হচ্ছে ওহমের সূত্রটাকে পারফেক্টলি মেনে চলে। ঠিক আছে? টেম্পারেচার যেই আমি বাড়িয়ে দিব, বাড়ানোর সাথে সাথে তুমি যদি টেম্পারেচার কনস্ট্যান্টও রাখো, তখনও দেখা যায় যে কনস্ট্যান্ট টেম্পারেচারও সেটা কিন্তু ওহমের সূত্র কারেক্টলি হচ্ছে মেনে চলে না। একটু কিছু সময় পরে হচ্ছে সেটা সরলরেখা না হয় বেন্ড করে চলে যায়। কারণ বেন্ড করে কি সেটা এই দিকে যায় নাকি এই দিকে যায়, কোন দিকে যায়, সেটা আমরা হচ্ছে ওই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে হচ্ছে কথা বলবো, ডিটেলস আলোচনা করবো। তো যাই হোক, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে ওহমের সূত্রটা কিন্তু একবারে হচ্ছে পারফেক্ট ল না। এটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? পরিবাহীর জন্য প্রযোজ্য, এবং সকল পরিবাহের জন্য আবার না, সব ক্ষেত্রে না, শুধুমাত্র হচ্ছে আমরা কম তাপমাত্রা হিসাব করি। বাট যেহেতু তোমাদের এই লেভেলে আসলে অত কিছু জানার দরকার নেই, আমরা আমাদের ক্ষেত্রে যতগুলো সূত্র হচ্ছে কারেন্ট নির্ণয়ের ক্ষেত্রে, ইলেকট্রিসিটি বা যদি আমাকে বলে তড়িৎ প্রবাহের মানটা বের করো, তাহলে বের করার ক্ষেত্রে আমরা কল্পনা করেই নিব সেটা হচ্ছে ওহমের সূত্রকে মেনে চলে, এবং হচ্ছে সেটা লো টেম্পারেচারেরই কোনো হচ্ছে রেজিস্টর একটা বা রেজিস্ট্যান্স একটা দেয়া আছে, তার সাপেক্ষে আমার হচ্ছে সকল ক্যালকুলেশনগুলো আমরা হিসাব করব। এই কারণে আমরা হচ্ছে এত কিছু মাথায় আনবই না যে সূত্র মেনে চলে কি চলে না, এটা ম্যাটার করে না আমার জন্য। আমরা হচ্ছে যদি এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করতে চাই, তখন হচ্ছে আমাদেরকে এই ওহমের সূত্র মেনে চলে এটা হিসাব করেই করতে হবে। যখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারে হিসাব নিকাশ করব, তখন দেখব যে আমি হচ্ছে যেটা হচ্ছে আমি বললাম যে ঢালের মানটা সব জায়গায় কনস্ট্যান্ট, তাহলে এই ঢালটা তো সব জায়গায় কনস্ট্যান্ট না। এই বিন্দুতে তোমাকে যদি বলে রোধের মানটা করো, এখানে ঢাল যেরকম, এই বিন্দুতে ঢাল কি সেম? সেম কিন্তু না।
এক এক বিন্দুতে ঢালের মানটা কিন্তু একই রকম হচ্ছে। তো ঢালের মান যেহেতু চেঞ্জ হচ্ছে এই কারণে এই রোধটাকে আমরা হচ্ছে এই রোধটাকে রোধ না বলে এটাকে আমরা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স বলি। ডাইনামিক বা ডাইনামিক রোধ তোমরা হচ্ছে ওই চ্যাপ্টারে পড়বে, সমস্যা নেই। যারা পড়েছো তারা জানো, যারা পড়বে তারা দেখবা যে এই রোধটাকে হচ্ছে তোমার হচ্ছে ডাইনামিক, ইংলিশে বলে ডাইনামিক রেজিস্ট্যান্স, আর বাংলা ওয়ার্ডটা আমার মাথায় আসছে না। যাই হোক, এটাকে ডাইনামিক রেজিস্ট্যান্স বলা হয় এবং এই সূত্রটা হচ্ছে এটাই ডেল্টা ভি বাই ডেল্টা আই, বাট এটাকে হচ্ছে ডিফারেন্সিয়াল ফরম্যাটে লেখাটা বেটার। যে ঠিক এই পয়েন্টে ঢালের মানটা তোমাদের আশা করি তোমরা হচ্ছে ক্যালকুলাস করেছো। তোমাদের ক্যালকুলাসে অর্থাৎ অন্তরীকরণ চ্যাপ্টারের একটা চ্যাপ্টারই আছে শুধুমাত্র কোনো একটা ফাংশনের ঢাল এবং স্পর্শক হিসাব নির্ণয় করা। তোমরা কোনো একটা ফাংশনের স্পর্শক কিংবা ঢাল যদি হিসাব করতে বলে তোমাকে, বা হচ্ছে অবিলম্বের সমীকরণ হিসাব করতে বলে, তখন তোমরা কিভাবে করতে ঢাল বের করার সময়, তখন কিন্তু ওই ফাংশনটা যদি সামহাও আমি জানি, সেই ফাংশনটার আমি হচ্ছে ঢালটা নির্ণয় করি এবং সেই ঢালটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি। তো ডিফারেন্সিয়েশনের সাপেক্ষে আমি কি করি, ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি না। এখানে ওয়াই এর পরিবর্তে যেহেতু ভি আছে তাহলে ওয়াই এর পরিবর্তে আমি ভি লিখেছি, আর এক্স এর পরিবর্তে যেহেতু আই আছে তাহলে এক্স এর পরিবর্তে আমি আই লিখেছি। তাহলে এই যে আমি ভ্যালুটা পাবো সেটাই হবে আমার ডাইনামিক রেজিস্ট। আচ্ছা হ্যাঁ, বাংলা কথাটা নামটা মনে পড়েছে, এটাকে বলে গতীয় রোধ। নাম মনে পড়েছে, এটাকে বলে গতীয় রোধ। গতীয় হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনামিক এর বাংলা করেছে আমাদের বইগুলোতে, বাট ম্যাটার করে না। গতীয় মানে বোঝাচ্ছে যে কন্টিনিউয়াস, এটা চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট না, যেটা হচ্ছে আমি পরিবাহের ক্ষেত্রে পেলাম। যাই হোক, এটা জাস্ট শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে ওহমের সূত্র আমরা মেনে চলে এই জিনিসটা হিসাব করে হচ্ছে এই চ্যাপ্টারের সকল প্রবলেম আমরা হিসাব নিকাশ করার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা যে আমি ভি বনাম আই এর যদি কোনো গ্রাফ আমি দেখি, এই গ্রাফ থেকে আমি যে হচ্ছে ঢালটা পাবো সেই ঢালটাই আমার হবে কিসের মান, সেই ঢালটাই হবে আমার রোধের মান। তাহলে এতটুকু যদি আইডিয়া থাকে আমার মনে হয় হচ্ছে আমরা একটু প্রবলেমে যেতে পারি। ওহমের সূত্র রিলেটেড ছোট ছোট কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম হচ্ছে আমরা কিছু সলভ করব এবং এরপর হচ্ছে আরেকটা টাইপে যাব আমরা। চলো ছোট প্রবলেম কিছু সলভ করার চেষ্টা করি। বলা হচ্ছে প্রথম প্রশ্নটাতে, একটি বৈদ্যুতিক হিটারের কুণ্ডলীর প্রান্তদ্বয়ের মধ্যে, দুই প্রান্তের মধ্যে আমি 220 ভোল্ট যদি বিভব পার্থক্য প্রয়োগ করি, তাহলে দেখা যায় এর মধ্য দিয়ে 5.5 অ্যাম্পিয়ার এই পরিমাণ তড়িৎ প্রবাহ হতে থাকে। হিটার যে কুণ্ডলী আছে তার রোধের মানটা আমাকে হিসাব করতে বলেছে, যে রোধের মানটা নির্ণয় করো। সিম্পল হিসাব করতে পারবো না, ভোল্টেজ দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, রোধের মান বের করতে বলেছে। ওহমের যে বেসিক যে সূত্রটা আমরা শিখলাম, আই সমান ভি ডিভাইডেড বাই আর, এতটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে আছে। তাহলে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু দেওয়া হচ্ছে 5.5, ভি হচ্ছে 220 এবং হচ্ছে আর, হিসাব করো এটাই আসবে, যেটা আমি আনসার দিয়েছি 40। ঠিক আছে, রোধের মানটা অবশ্যই ওহম একক আমরা দেখব, অর্থাৎ এই ওমেগা একক। ঠিক আছে, এই হচ্ছে আমার আনসার। সিম্পল কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমাদেরকে একবারে প্রাইমারি যতটুকু আইডিয়া দিলাম আমি তার সাপেক্ষে প্রাইমারি একটাই হচ্ছে প্রবলেম ডিরেক্ট সূত্র থেকে যেটা আমরা করতে পারবো। তো আমি হচ্ছে এই প্লেলিস্টটা হচ্ছে তাদের জন্যই তৈরি করছি যারা হচ্ছে এই চ্যাপ্টার সম্পর্কে কিছুই জানো না। ঠিক আছে, এ কারণে মনে করো না যে এইসব কি করাচ্ছেন আপনি, সেটা তো আমরা আগে থেকে জানি। ঠিক আছে, জানলে তো খুবই ভালো, যারা জানো না তাদের জন্য। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন। নিচের লেখচিত্র আমি আঁকিনি, লেখচিত্র ওকে, লেখচিত্র এঁকে দিই তাহলে। নিচের লেখচিত্র থেকে রোধ দুইটির অনুপাত নির্ণয় করো। ওকে, লেখচিত্র দেখতে এরকম ছিল। একটা গ্রাফ থাকবে দেওয়া, এই হচ্ছে গ্রাফটা আমি ড্র করব এখন। এটা হচ্ছে এক নাম্বার কোনো ম্যাটেরিয়াল, একটা পদার্থ আছে। এক নাম্বার পদার্থের জন্য গ্রাফটা দেখতে এরকম, দুই নাম্বার পদার্থের জন্য গ্রাফটা দেখতে এরকম। গ্রাফটা হচ্ছে ভি বনাম আই এর গ্রাফ, ভি ভার্সেস আই এর গ্রাফ, যেটা আমরা একটু আগে করলাম। এবং এক নাম্বার রেখাটা এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে অ্যাঙ্গেল, এবং দুই নাম্বারটা এর সাথে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি উৎপন্ন করে, তাহলে এই চিত্র থেকে আমাকে বলতে হবে, নিচের লেখচিত্র থেকে রোধ দুইটির অনুপাত নির্ণয় করো। এই দুইটা রোধের অনুপাত আমাকে বের করতে হবে। রোধ দুইটার অনুপাত কিভাবে বের করবো আমার বলো তো? আমরা অলরেডি জানি যে কোনো একটা পদার্থ যদি আমার কাছে দেয়া থাকে, সেই পদার্থের যে রোধের মানটা, আমি যদি বলি এক নম্বর পদার্থের রোধের মান হচ্ছে R1, দুই নম্বর পদার্থটা হচ্ছে তোমার R2, তাহলে এক নম্বর এবং দুই নম্বর পদার্থের যে রোধ, সেই রোধে যদি আমি অনুপাত বের করতে চাই R1 ডিভাইডেড বাই R2, সেটা কিভাবে বের করতে পারি? আমরা অলরেডি একটু আগে শিখলাম যে এই যে V ভার্সেস I এর যদি গ্রাফ থাকে কোনো, এই গ্রাফ থেকে আমি যদি কোনোভাবে ঢালটা বের করতে পারি, এই ঢালটা অ্যাকচুয়ালি আমাকে কিসের মান নির্দেশ করে? এই ঢালটা অ্যাকচুয়ালি আমাকে কিন্তু রোধের মান নির্দেশ করে। তাহলে আমার শুধুমাত্র একটা ঢালটা বের করতে হবে। ঢাল কিভাবে বের করা যায় বলতো? ঢাল বের করার সূত্র হচ্ছে, যদি হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমার কাছে সামহাও জানা থাকে, তাহলে ঢাল মানে অ্যাকচুয়ালি
ঢাল, ঢাল মানে হচ্ছে ওই ওটা ট্যান থিটার সমান, তাই না? অবশ্যই থিটাটা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে হতে হবে, তাহলেই মানে অর্থাৎ আই এর সাপেক্ষে হতে হবে। আই এর সাপেক্ষে হলেই আমি ট্যান থিটা বলতে পারি। যদি হচ্ছে আই এর সাপেক্ষে না হয় তখন কিন্তু তোমাকে হচ্ছে এটার সাপেক্ষে যদি হতো তাহলে তোমাকে ট্যান থিটা না হয় কট থিটা বসাতে হতো, অথবা তুমি আই এর সাপেক্ষে বের করে যদি নিতে পারো অ্যাঙ্গেলটা তাহলে ট্যান থিটা বসালেই হয়ে যাবে। তো সেম কাজটা আমি এখানে করবো অ্যাকচুয়ালি। প্রথমটার ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে R1 এর ভ্যালুটা আমি কি পাবো? R1 অ্যাকচুয়ালি এটা ঢাল হবে 10 ইনটু 30 ডিগ্রি। এবং R2 টা কত হবে বলো তো? R2 বুঝতে পারছো? R2 এইটা হচ্ছে 30 ডিগ্রি যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা এটা হচ্ছে তোমার 90 থেকে 30 বিয়োগ, তাই তো? তাহলে 60 ডিগ্রি হবে। তাহলে এটা হবে তোমার 10 90 মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 10 60 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে 1/√3, এটা হচ্ছে 10 60 মানে √3। তো আমি যদি এখানে হচ্ছে বসিয়ে দিই একটু R1/R2 এর পরিবর্তে, এটা হবে 1/√3 ইনটু, নিচে আছে তো উল্টে যাবে, তাহলে 1/√3 হবে, অর্থাৎ 1/3। তাহলে অনুপাত আকারে যদি বলি R1 আর R2 এর যে অনুপাতটা সেটা হবে 1/3। ঠিক আছে, ওটা আমি এখানে ভগ্নাংশ আকারে লিখেছি, যাই হোক অনুপাত আকারে লিখলে আনসারটা এটা হবে। বোঝা গেছে কিনা দেখো? শুধু যদি আমি ঢালের কনসেপ্টটা বুঝতে পারি, ঢালের কনসেপ্টটা যেটা আমি বললাম একটু আগে, ঢালের কনসেপ্টটা যদি বুঝতে পারা যায় এই টাইপের ম্যাথ তুমি ইজিলি হিসাব করে সলভ করতে পারবা। ঠিক আছে, এটা তোমাদের চিন্তার জন্য আমি রাখছি। এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, মানে থিওরিটিক্যাল বলা যায়। চিন্তা করে আমাকে আনসারটা বলবা, আমি করে দিচ্ছি না, তোমার আনসারটা হচ্ছে আমাকে হোমওয়ার্ক আকারে অবশ্যই পাঠালে হয়ে যাবে। আমি হচ্ছে চলে যাব নেক্সট টপিকে। আমাদের দেখো, আমাদের মানে একেবারে বেসিক আমরা হচ্ছে কিছু প্রবলেম সলভ করলাম, যে ওহমের সূত্রটা কি, সেটাকে কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে, তার প্রয়োগটা হচ্ছে আমরা দুইটা ম্যাথের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করলাম। এই সূত্র আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারে কতবার যে ইউজ করবো তার কল্পনা নেই। ঠিক আছে, এ কারণে সূত্রটা জাস্ট বুঝতে হবে তাহলে হয়ে যাচ্ছে। আমরা একেবারে বেসিক থেকে ধীরে ধীরে আগাচ্ছি। ওকে, বাট এই সূত্র খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথে হচ্ছে এই সূত্র তোমার কাজে আসবে, সো সেভাবেই তোমাদের পড়তে হবে। দেখো, এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে বাস্তব ব্যাটারির জন্য ওহমের সূত্রটা দেখতে কিরকম হবে, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে বাস্তব ব্যাটারি আবার কি জিনিস? দেখো, এই জিনিসটা আমরা পরবর্তীতে আবার যখন ব্যাটারি নিয়ে আলোচনা করব তখন আবার তো বলবোই আমি, বাট আপাতত একটু তোমাদেরকে আমি আইডিয়া দিয়ে রাখি। ব্যাটারি ব্যাটারি কাজ কি অ্যাকচুয়ালি? ব্যাটারি নিয়ে আমি আসলে আলোচনা করব না বেশি, কারণ হচ্ছে এটা তোমার কেমিস্ট্রিতে পড়বা, যে ব্যাটারির ভিতরে কিভাবে হচ্ছে চার্জ সংরক্ষিত থাকে এবং তাকে আমি যখন কানেক্ট করে দিই সেটা কিভাবে ডিসচার্জ হয়, তারপর আবার তুমি এটাকে কিভাবে রিচার্জ করতে পারো, এই তোমার হচ্ছে বিক্রিয়াগুলো তোমাদের হচ্ছে কেমিস্ট্রি বইয়ে তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেটা যদি ভালো মতো পড়ো সেখান থেকে সবই দেওয়া আছে। ওকে, তো সায়েন্স আসলে সবই কানেক্টেড, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা কোনো জিনিস না। তিনভাবে আমরা পড়ছি কারণ তিনটার হচ্ছে উদ্দেশ্য আলাদা, বাট অ্যাকচুয়ালি সেম জিনিস, সবগুলো হচ্ছে একটার সাথে আর একটা হচ্ছে ইন্টারলিঙ্কড, সেটা বায়োলজিও বলো না কেন, সবগুলো হচ্ছে একটার সাথে একটা লিঙ্কড। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে ব্যাটারি কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করবো না, বাট ব্যাটারি যেটা আউটপুট দেয় সেই আউটপুটের উপর হচ্ছে আমরা ফিজিক্স অ্যানালাইজ করার চেষ্টা করবো। তো দেখো, ব্যাটারিকে মূলত হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার বলতে পারি আমি আদর্শ ব্যাটারি, আদর্শ ব্যাটারি যেটা আসলে যেটা দুনিয়াতে কোথাও পাওয়া যায় না, আদর্শ ব্যাটারি বলে কিছু নাই, বাট যদি হতো তাহলে সেটা কিরকম আচরণ করতো সেটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। এবং সেকেন্ডটা হচ্ছে তোমার বাস্তব ব্যাটারি, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে দেখতে পাওয়া যায় না, আমরা যেই ব্যাটারিটা দেখি সেটাই হচ্ছে আমার বাস্তব ব্যাটারি, আদর্শ ব্যাটারি। ঠিক আছে, আদর্শ ব্যাটারি মানে হচ্ছে আমি একটা ব্যাটারিকে বাজার থেকে কিনে আনলাম, ধরলাম এই আমার একটা ব্যাটারি আমি একটা বাজার থেকে কিনে নিয়ে আসছি, এই হচ্ছে আমার ব্যাটারি। ঠিক আছে, একটা ব্যাটারি তুমি যে দেখো এখানে সামনে হচ্ছে একটা ছোট অংশ থাকে, নিচে হচ্ছে চারটা থাকে, দুইটা আলাদা পটেনশিয়ালকে নির্দেশ করে। একটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, একটা হচ্ছে তোমার লোয়ার পটেনশিয়াল। ওকে, একটা ব্যাটারি হচ্ছে হায়ার পটেনশিয়াল এবং লোয়ার পটেনশিয়াল, আমি ইংলিশ ওয়ার্ডটাই বেশি ইউজ করি, উচ্চ বিভব এবং হচ্ছে তোমার নিম্ন বিভব, এবং এটাই হচ্ছে তোমার ব্যাটারি, এটা তোমার ব্যাটারি। তো এই যে ব্যাটারির হায়ার পোটেনশিয়াল এবং লোয়ার পোটেনশিয়াল যদি দুইটা পার্ট আছে, এর মধ্যে যদি হচ্ছে আমি একটা সার্কিটকে কানেক্ট করে দিই তাহলে সেটা হচ্ছে সেই সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহ আমি পাবো। কাজ করি, সার্কিটে কানেক্ট করে দিই একটু,
কল্পনা করো এই হচ্ছে আমার পরিবাহী একটা, এই পরিবাহের মধ্য দিয়ে আমি তড়িৎ প্রবাহিত চাচ্ছি, এটা আমার কন্ডাক্টর বা তড়িৎ পরিবাহী, ওকে, পরিবাহী। এবং এর সাথে আমি করলাম কি, এক কাজ করি, এটাকে একটু নিচে নামি, তাহলে এর সাথে হচ্ছে আমি এটা কানেক্ট যখন করে দিব, এরকম, তাহলে এটা হয়ে যাবে তোমার হায়ার পটেনশিয়াল, এটা হয়ে যাবে তোমার লোয়ার পটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবার কাজ করবে এই দিক বরাবর, হায়ার টু লোয়ার, এবং এই দিক বরাবর তোমার ইলেকট্রনের ফোর্সগুলো কাজ করবে, এবং তার কারণে ইলেকট্রনটা হচ্ছে এই দিক বরাবর মুভ করা স্টার্ট করবে। যাই হোক, তো এই যে ব্যাটারিটা তুমি যখন হচ্ছে বাজার থেকে ব্যাটারি কেনো, নর্মালি হচ্ছে ব্যাটারির গায়ে লেখা থাকে যে কি পরিমাণ তোমাকে হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে, ঠিক আছে, এটা কি পরিমাণ সে ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে এটা লেখা থাকে। মনে করো বাজার থেকে তুমি কিনে আনলা, এটা এখানে লেখা আছে 2 ভোল্ট, ধরলাম আমি, গায়ে লেখা আছে 2 ভোল্টের একটা ব্যাটারি। এর মানে হচ্ছে আমি যদি ব্যাটারিটাকে হচ্ছে কানেক্ট করি, কানেক্ট করলে সে এই যে 2 পয়েন্ট আছে, হায়ার এবং লোয়ার পটেনশিয়ালের যে 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্টের মধ্যে সে যে পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করার ক্ষমতা রাখে, সেই বিভব পার্থক্যের মানটা হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, আমি করলাম, আমার মাথায় খেললো যে ঠিক আছে, তো চেক করে দেখি ব্যাটারিটা লেখা আছে 2 ভোল্ট, আমি এখন একটু টেস্ট করার চেষ্টা করি। হ্যাঁ, আমি টেস্ট করবো কিভাবে, যন্ত্র পাওয়া যায় বাজারে, পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। ভোল্ট মিটার নামে একটা হচ্ছে ভোল্টেজ মাপার, 2টা প্রান্তের ভোল্টেজ মাপার হচ্ছে যন্ত্র পাওয়া যায়, এটাকে আমরা ভোল্ট মিটার বলি। তো আমি একটা করলাম কি, আমি একটা ভোল্ট মিটার নিলাম, ভোল্ট মিটারে হচ্ছে 2টা মাথা থাকে, এরকম একটা যন্ত্র, ঠিক আছে, এখান থেকে 2টা মাথা থাকে, এটা হচ্ছে ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারে যে 2টা মাথা, 2টা মাথার একটা মাথা আমি হচ্ছে এখানে কানেক্ট করলাম, এবং আরেকটা যে মাথা আছে এটা হচ্ছে আমি এইখানে কানেক্ট করলাম, ঠিক আছে, 2টা মাথায় কানেক্ট করলাম, কানেক্ট করে হচ্ছে এইখানে আমি দেখতে চাচ্ছি যে সে কত দেখাচ্ছে ভোল্টেজটা। দেখলাম যে এখানে ভোল্টেজটা 2 ভোল্ট দেখানো উচিত ছিল, বাট 2 ভোল্ট না দেখায় এখানে দেখাচ্ছে কি 1.8 ভোল্ট। তো আমি তো এখন যে ব্যাটারি আমি যার দোকানদারের কাছে কিনেছি, সে দোকানদারকে তো মাইট দিব, এখন আমি 2 ভোল্টের একটা ব্যাটারি কিনলাম, সে আমাকে আগে থেকে কিছু পরিমাণ ডিসচার্জ করে রেখে দিচ্ছে, ডিসচার্জ করে রেখে দিয়ে সে আমাকে মাত্র 1.8 ভোল্টের দিল। আমি যে বাজারে যে পেন্সিল ব্যাটারিগুলো পাই, সে সাধারণত তোমরা যে ঘড়িতে বা রিমোটে লাগাও, এই যে আমার এই যন্ত্রটা আছে, এখানে হচ্ছে লাগানো আছে ব্যাটারি, ঠিক আছে। তো এই যে আমি দেখাই একটু তোমাদের, পেন্সিল ব্যাটারি তোমরা চেনো কি চেনো না, এই যে হচ্ছে আমাদের পেন্সিল ব্যাটারি, ঠিক আছে, এটা। তো এই যে পেন্সিল ব্যাটারি, এটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, হাই এবং লোয়ার পটেনশিয়াল। তাহলে এই যে 2টা প্রান্ত আছে, এই 2টা প্রান্তের আমি কথা বলছি। তো এই যে ব্যাটারিটা আমি বললাম, এখানে ব্যাটারিটা যখন আমি লাগালাম, তখন আমি দেখছি সার্কিটের মধ্যে তো আমাকে 2 ভোল্ট দিচ্ছে না। ও বলেছিল যে 2 ভোল্ট আমি পাবো, তার মানে মনে হয় ব্যাটারি হচ্ছে আমি করেছি কি 0.2 ভোল্ট আমার হচ্ছে খেয়ে দিয়েছে, সে নিজে থেকেই হয়তো বা কোথাও লাগিয়ে রেখেছিল, তারপর হচ্ছে ইউজ করা কোনো একটা জিনিস আমাকে দিয়েছে। তো আমি ওকে ধরার জন্য হচ্ছে দোকানে চলে গেলাম, যে আজকে মাইট দিব যে আমাকে ইউজ করা ব্যাটারি কেন দিল। তো দোকানদারও আবার হচ্ছে তোমার ভালো, যে সেও আবার সায়েন্স একটু বুঝে, তো সেও তার কাছে একটা ভোল্ট মিটার রেখে দিয়েছে, যে থামেন আমি আপনাকে টেস্ট করে দেখাচ্ছি, আমি যে ব্যাটারিটা আপনাকে দিলাম, এই ব্যাটারিটা 1.8 না 2 ভোল্টেরই ব্যাটারি, আমি কখনো ইউজ করিনি, আমি আল্লাহর হচ্ছে কসম খেয়ে বলছি যে আমি এই ব্যাটারিটাকে কখনো হাত দিইনি। তো ঠিক আছে, প্রমাণ করে দেখাও। সে করলো কি, সে এই যে ভোল্ট মিটার আছে, এই ভোল্ট মিটারটা এখন এখানে কানেক্ট না করে সে করলো যেটা, এই ভোল্ট মিটারটা তার এখন দোকানদারের ভোল্ট মিটার, এটা দোকানদার 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 করলো কি, সেই ভোল্ট মিটারটা সার্কিটে কানেক্ট করলো না, সে সার্কিটে কখনোই কানেক্ট করেনি। সার্কিটে কানেক্ট না করে করলো কি, এই যে ব্যাটারিটা আছে, যে ব্যাটারিটা তুমি বলছো যে সে ইউজ করেছে, সেই ব্যাটারিটাকে আলাদাভাবে নিয়ে আসলো, আলাদাভাবে সেই ব্যাটারিটা 2টা প্রান্তে এই যে মাথা 2টা লাগিয়ে দিল। তাহলে একটা মাথা লাগালো তোমার এইখানে, আর একটা মাথা তোমার লাগালো এই জায়গায়। এখন দেখা যাচ্ছে আরে এখানে তো 1.8 না, ও তো ঠিকই বললো, এখানে তো 2 ভোল্ট দেখা যাচ্ছে। তার মানে গায়ে যেটা লেখা ছিল সেটা আমি ব্যাটারির 2 প্রান্তে পাচ্ছি,
বাট যেই মোমেন্টে এটাকে আমি সার্কিটে অ্যাটাচ করে দিলাম, তখন সার্কিটের আমি এখানে লাগাই কিংবা ব্যাটারির দুই প্রান্তে লাগাই, আমি অলওয়েজ 1.8 ভোল্ট পাচ্ছি। বাকি 0.2 ভোল্ট গেল কোথায়? দোকানদার বলছে তখন সে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা এখন আমি তোমাদেরকে বলবো। দোকানদার তাকে বা তোমাকে যে ব্যাখ্যাটা দিল, সেই ব্যাখ্যাটা এখন আমি তোমাদেরকে দিব। এই ব্যাখ্যাটাই হচ্ছে বাস্তব ব্যাটারির সাথে আদর্শ ব্যাটারির তফাৎ। যে ব্যাটারি যদি একটা আদর্শ ব্যাটারি হতো, তাহলে এটা হচ্ছে যখন তোমার সার্কিটে কানেক্টেড না থাকা অবস্থায় তুমি ব্যাটারিটাকে যেরকম দেখতে পেতে, তার ভোল্টেজের মানটা যেরকম দেখতে পাচ্ছ 2 ভোল্ট, তুমি লিখাও ছিল 2 ভোল্ট, 2 ভোল্টই পাচ্ছ, সমস্যা নেই। সার্কিটে যেই মোমেন্টে আমি অ্যাটাচ করছি, তখন এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে, কারেন্ট একটা ফ্লো হওয়া শুরু করছে। যদি সেটা আদর্শ ব্যাটারি হতো, তাহলে সে স্টিল তোমার এই দুই প্রান্ত হোক বা এই দুই প্রান্ত হোক, সে 2 ভোল্টই দেখাতো। তাহলে আদর্শ ব্যাটারি তাই, যেটা অ্যাকচুয়ালি সার্কিটে লাগানো অবস্থায় বা খোলা অবস্থায় সব সময় তোমার হচ্ছে গায়ে লেখা থাকা যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা দেখায়। আচ্ছা, এই ভোল্টেজটার গায়ে লেখা বলতে ভালো লাগছে না। এটা তোমার যখন ইঞ্জিনিয়ারিং পড়বা বা হচ্ছে ইউনিভার্সিটিতে উঠবা, কেউ যদি ব্যাটারি নিয়ে পড়াশোনা করবা, যে কোনো হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র নিয়ে তোমার হচ্ছে বা ইলেকট্রিক্যাল যন্ত্র নিয়ে তোমরা পড়াশোনা করো, তখন দেখবা এই জিনিসটাকে একটা নাম দেওয়া হয়, এটা বলে রেটেড। রেটেড রেটেড মানে হচ্ছে একটা জিনিস যেই ভোল্টেজ জন্য ডিজাইন করা, সেটাকে বলে তার রেটেড ভোল্টেজ। যেই পাওয়ারের সে জন্য সে ডিজাইন করা, সেটাকে বলে তার রেটেড পাওয়ার। অর্থাৎ রেটেড মানে হচ্ছে আমি তাকে যতটুকু জিনিসের জন্য, যতটুকু আউটপুট পাওয়ার জন্য তাকে আমি ডিজাইন করেছি, সেটাই হচ্ছে আমার রেটেড অবস্থা। তাহলে এটা হচ্ছে আমার রেটেড, আমি ভোল্টেজ যেহেতু আমি বলছি, তাহলে এটা আমার রেটেড ভোল্টেজ। মানে আমি চাই যে সেই ব্যাটারিটা হচ্ছে 2 ভোল্ট আমাকে সাপ্লাই দিক। বাট সমস্যা হচ্ছে এটা তো আর তোমার আদর্শ ব্যাটারি না। আদর্শ ব্যাটারি হচ্ছে বাজারে কোথাও তুমি পাবা না, সবসময় হচ্ছে আমাদের রিয়েল লাইফে আমরা রিয়েল ব্যাটারিগুলোই পাই বা বাস্তব ব্যাটারিগুলোই পাই। তো এই যে রিয়েল যে ব্যাটারিটা, সেই ব্যাটারির মধ্যে সমস্যাটা কোথায়? সে খোলা অবস্থায় ওপেন সার্কিটে, যখন আমি সার্কিটটা কানেক্ট করছি না, এটা কিন্তু ওপেন সার্কিট বলা হয়, ওকে, ওপেন সার্কিট বলা হয়। তো রেটেড যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই আমি দেখতে পাচ্ছি যখন সার্কিটটা আমি হচ্ছে কখনো কানেক্ট করিনি। এই সার্কিটটা যখন আমি কানেক্ট করে দিলাম, তখন হচ্ছে তার ভোল্টেজটা কমে গেল। যে মোমেন্টে আমি সার্কিটটা ওপেন করে রাখলাম, সেই ওপেন অবস্থায় সে ঠিকঠাক ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে রেটেড ভোল্টেজ আসলে কিছু না, এটাকে আমরা আরেকটা নামে নামকরণ করতে পারি। এটাকে বলা হয় তোমার ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজ মাথা রাখবা। ওপেন সার্কিট ভোল্টেজ মানে যদি একটা ব্যাটারিকে তুমি সার্কিটের মধ্যে কানেক্ট না করে আলাদাভাবে তাকে হচ্ছে হিসাব করে দিতে, আলাদাভাবে তুমি দুই প্রান্তের ভোল্টেজ মাপতে, তাহলে দেখা যেত তাকে যার জন্য ডিজাইন করা, মোরলেস ডিজাইন করতে গিয়ে মানে ম্যানুফ্যাকচার করতে গিয়ে হয়তোবা খুব সামান্য ডিফারেন্স আসতে পারে, হয়তোবা 2 দেওয়ার কথা ছিল 1.99 এসেছে বা 95 এসেছে, 997 এসেছে। ওটা ম্যানুফ্যাকচারিং এর জন্য বা হচ্ছে অনেকদিন থাকার কারণে সামহাউ কোনোভাবে ডিসচার্জ হয়ে গেছে, এটা হতে পারে। বাট যেটা তারা বলে মোটামুটিভাবে সেটাই হচ্ছে মেনটেন করার চেষ্টা করো। কল্পনা করো আমি হচ্ছে ওই এররটা আমি বাদ দিলাম, আমি 2 ভোল্টের ব্যাটারি চেয়েছি, গায়ে লেখা আছে রেটেড ভোল্টেজ দেওয়া আছে 2 ভোল্ট, আমি মাপলাম যে হ্যাঁ ওপেন সার্কিট অবস্থায় সেটা হচ্ছে 2 ভোল্ট আমাকে দিচ্ছে। বাট যেই মোমেন্টে আমি সার্কিটে কানেক্ট করছি, সমস্যা হয়ে যাচ্ছে সেখানে, যে আমি 2 ভোল্ট আর দেখতে পাচ্ছি না ব্যাটারি কোথাও, আমি হচ্ছে কোনো জায়গাতেই দুইটা পয়েন্টের মধ্যে আমি 2 ভোল্ট পাচ্ছি না, সবসময় হচ্ছে আলাদা রকম একটা ভ্যালু দেখাচ্ছে। তো এই যে আলাদা রকম যে ভ্যালু দেখার মেইন কারণ হচ্ছে যে একটা বাস্তব ব্যাটারিতে যেরকম আমার কন্ডাক্টরের মধ্যে একটা রোধ থাকে না, যে রোধের কারণে কারেন্ট তার ফ্লো হওয়াতে বাধাপ্রাপ্ত হয়, সেম ঘটনা হচ্ছে এই ব্যাটারির মধ্যেও তো হচ্ছে অনেক কিছু পদার্থ আছে। একটা ব্যাটারির মধ্যে অনেক কিছু থাকে, কার্বন থাকে, তারপর হচ্ছে মলিবডেনাম থাকে, তারপর হচ্ছে তুমি র্যাপিং করো প্লাস্টিক ম্যাটেরিয়াল থাকে, তারপর দুই পাশে তুমি ধাতব পদার্থ দাও। তো এত কিছু যে তোমার রেজিস্ট্যান্স থাকবে না, এটা চিন্তা করাটা তো বোকামি। একটা ধাতব পদার্থে যদি রেজিস্ট্যান্স থাকতে পারে, একটা ব্যাটারি কি রেজিস্ট্যান্স থাকতে পারে না? ইলেকট্রনটা যদি হচ্ছে তোমার এদিক থেকে মুভ করা স্টার্ট করে, সে যদি আবার টোটাল সার্কিটে কানেক্ট করে ঘুরে আসতে চায়, সে তো আলটিমেটলি এখান থেকে ঘুরে 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 ফাইনালি সে আবার এখানে আসে পৌঁছাবে, সে তো বারবার হচ্ছে মুভ করে করে আসবে। আপাতত যতটুকু আমাদের ধারণা, হ্যাঁ, সেই সাপেক্ষে, ঠিক আছে। তো মুভ করে তো সে আসবে, তো মুভ করে যে আসবে, আসার জন্য তাকে তো এই ব্যাটারিটাকে হচ্ছে পার করে যেতে হবে। তো যখন সে পার করে যাবে, সে তো একটা রেজিস্ট্যান্স ফিল করবে না? এই যে রেজিস্ট্যান্সটা ফিল করবে, এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় একটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, বা আমি বাংলায় বলবো এটাকে আমরা অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ একটা ধাতব পদার্থের মধ্য দিয়ে কারেন্ট চলাচল করার সময় যেরকম সে বাধাপ্রাপ্ত হয় বিভিন্ন আয়নের সাপেক্ষে সাথে,
সেম ভাবে ব্যাটারির মধ্য দিয়ে সেই ইলেকট্রনগুলো যাওয়ার সময় ব্যাটারির ইন্টারনাল স্ট্রাকচারের কারণেও কিন্তু সে বাধাপ্রাপ্ত হতে পারে, অ্যাকচুয়ালি হয়। এই যে বাধাপ্রাপ্ত হয়, সে ব্যাটারির যে ইন্টারনাল বা অভ্যন্তরীণ যে রোধটা, সেটার কারণে অ্যাকচুয়ালি তার যেই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া উচিত সে সেই পরিমাণ দিতে পারে না, কিছু পরিমাণ ভোল্টেজ সে নিজেই খেয়ে ফেলে। তার শক্তি ছিল 2 ভোল্ট দেওয়ার মতো, বাট সে সার্কিটে 2 ভোল্ট দিতে পারছে না, কারণ 2 ভোল্টের মধ্যে 0.2 ভোল্ট তার নিজের স্ট্রাকচারটাকে ইলেকট্রন যখন ক্রস করে চলে যাচ্ছে, সে নিজের স্ট্রাকচারটাকে ক্রস করতে যাওয়ার সময় সে 0.2 ভোল্ট নষ্ট করে দিচ্ছে। বাকি যে থাকে 1.8 ভোল্ট, সেটা হচ্ছে তোমার সার্কিট সে দিতে পারছে। বাট যেই মোমেন্টে তুমি হচ্ছে ইলেকট্রনকে ফ্লো করাচ্ছ না, যখন তুমি ওপেন সার্কিট রেখে দিলে, তখন কিন্তু ইলেকট্রন তো ব্যাটারির মধ্য দিয়ে ফ্লোই হচ্ছে না। ইলেকট্রন যদি ব্যাটারির মধ্য দিয়ে ফ্লো না হয়, তাহলে ওই ইলেকট্রনকে ফ্লো করানোর জন্য তোমার যে শক্তিটা নষ্ট হচ্ছিল 0.24, সেই নষ্টটা আর হবে না। সে নষ্ট না হওয়ার কারণে তুমি অ্যাকচুয়ালি তোমার গায়ে যে রেটেড ভোল্টেজটা দেওয়া আছে, তুমি সেম রেটেড ভোল্টেজ এখন তুমি কিন্তু দেখতে পাবা। তাহলে যখন আমি সার্কিটে কানেক্ট করছি ক্লোজড সার্কিট অবস্থায়, আমি সেম পরিমাণ পাবা না, কারণ কিছু পরিমাণ এখানে লস হয়ে যাবে। যতটুকু এখানে লস হয়ে যাবে, এখানে বাকি অংশটা তুমি হচ্ছে সার্কিটে দেখতে পাবা। এবং যার ব্যাটারির যেই ধর্মের কারণে এখানে লস হচ্ছে ভোল্টেজের বা শক্তির লস হচ্ছে, সেই ব্যাটারির ধর্মটাকে আমরা হচ্ছে অভ্যন্তরীণ রোধ বা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স নামে চিনব। তাহলে সহজ কথায় আদর্শ ব্যাটারি যদি এখন আমি সংজ্ঞায়িত করতে চাই, আদর্শ ব্যাটারি হচ্ছে সেই ব্যাটারি যার অভ্যন্তরীণ রোধ থাকে না। এটা বাস্তবে পসিবল না, এই কারণে এটা আদর্শ বলছি, বাস্তব বলছি না। এটা হচ্ছে আমার বাস্তব ব্যাটারি, যার মধ্যে নিজস্ব একটা রোধ থাকবে, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ থাকবে। ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করবো। ওকে, এই কারণে আমি স্মল আর রেখেছি। দেখো, তাহলে অভ্যন্তরীণ রোধ যদি না থাকে তাহলে আদর্শ ব্যাটারি, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কোনো ক্ষেত্রে সার্কিট ক্লোজ থাকুক ওপেন থাকুক, সব ক্ষেত্রে তুমি যে কোনো 2.2 ভোল্ট পাবা। বাট যখন সার্কিটটা ক্লোজ ওপেন অবস্থায়, সরি, যদি ব্যাটারিটা বাস্তব ব্যাটারি হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি সব ক্ষেত্রে সেম পাবা না, অন্যরকম ভালো দেখতে পাবা, যেটা আমি একটু আগে বললাম। এবং দোকানদারও তোমাকে হচ্ছে এই ব্যাখ্যাটাই দিবে, যদি সে সায়েন্স বুঝে থাকে। ওকে, এখন দেখো, এখন আমরা যেটা করব, এটা একটু মুছে দিব। হ্যাঁ, মুছে দিই। আমরা একটু সূত্রটা বোঝার ট্রাই করব। দেখো, এখন এই ব্যাটারির ক্ষেত্রে সে যে ভোল্টেজটা তোমাকে সাপ্লাই দিচ্ছে, নর্মালি ব্যাটারির ক্ষেত্রে এই ভোল্টেজটাকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় না। ব্যাটারির এই ভোল্টেজটাকে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করি। ই মানে কি জিনিস, এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা। ই বা হচ্ছে তোমার তড়িৎ চালক শক্তি, বা ইংলিশে এটাকে বলা হয় ইলেকট্রো মোটিভ ফোর্স। মোটিভটাকে আমি একটু বড় হাতে, এটাকে ইএমএফ বলা হয়। ওকে, ইএমএফ অথবা জাস্ট ই, যে কোনো নামে এগুলোকে ডাকতে পারো। আমরা আমাদের বইয়ে হচ্ছে ইএমএফ নামে চিনবো না, আমাদের সব ম্যাক্সিমাম রাইটারের বইয়ে এটাকে জাস্ট ই নামে নামকরণ করা আছে। সো এটাকে আমরা ই নামে নামকরণ করব। ই মানে কি? ই মানে হচ্ছে এই ব্যাটারিটা যেই ভোল্টেজের জন্য ডিজাইন করা। তোমার কাছে মনে হতে পারে এটা তো ফোর্স, এটা তো বিভব না, এটা তো শক্তি। আপনি তো বললেন এটা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা তো বলের সূত্র, বল এটা, এটা তো হচ্ছে শক্তি, সরি না, ভোল্টেজ না। আসলে নামটা এরকম দেওয়া আছে, বাট এটা আসলে ভোল্টেজটাকেই ডিফাইন করে। এটা নামটা এরকম হওয়ার কারণ হচ্ছে, খেয়াল করো, আমি বলেছিলাম তোমাদের যখনই ব্যাটারি কানেক্ট করব, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে একটা ফোর্স কাজ করবে, যেই ফোর্সের কারণে ইলেকট্রনগুলো হচ্ছে মুভ করা স্টার্ট করবে এই সার্কিটের মধ্য দিয়ে। যখনই তুমি ভোল্টেজের মানটা বাড়িয়ে দিবে, তাহলে এর ফোর্সটা কি বেশি হয়ে যাবে না? বেশি পরিমাণ ফোর্সে একে হচ্ছে টেনে নিয়ে আসবে। এই কারণে যেহেতু এই ভোল্টেজের সাথে অ্যাকচুয়ালি তুমি বলছো অন্যভাবে, ইনডিরেক্টলি তুমি বলে দিচ্ছ ভোল্টেজের মান যত বাড়াবো, তত হচ্ছে ইলেকট্রনের উপর ফোর্সের মানটা বৃদ্ধি পাবে, অর্থাৎ সে বেশি বলে হচ্ছে টেনে আমার সার্কিটের মধ্যে চলাচল করা স্টার্ট করবে। এই কারণে এই ভোল্টেজটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। মানে হচ্ছে তড়িৎকে চালানোর জন্য যেই পরিমাণ শক্তি লাগে, সেই শক্তিটাই হচ্ছে তোমার ব্যাটারির এই ভোল্টেজটাকে নির্দেশ করে। তাহলে এই ব্যাটারির ভোল্টেজটাকে আমরা এখন, যদি কখনো ব্যাটারি দেয়া থাকে, নর্মাল অবস্থায় আই সমান ভি বাই আরই বলবো। যদি হচ্ছে ব্যাটারি হচ্ছে তোমার ভোল্টেজের সাথে সাথে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বলা থাকে, তখন আমরা নর্মালি হচ্ছে এটাকে ই দ্বারা রিপ্রেজেন্ট করবো। এখন থেকে আমরা ভি বলবো না। ওকে, এটা ভি বললে যে ভুল হবে এটা সেরকম না, ভুল হবে না।
বাট এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড নোটেশন। যখন আমরা ব্যাটারি সম্পর্কিত প্রবলেমগুলো সলভ করি তখন ব্যাটারির যে রেটেড ভোল্টেজটা সেটাকে আমরা হচ্ছে এখন থেকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বা হচ্ছে ই নামেই হচ্ছে চিনব এখন থেকে। ওকে, তার মানে তড়িৎচালক শক্তি মানে হচ্ছে যে তোমার যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটার যে পরিমাণ ওপেন সার্কিট যে ভোল্টেজটা, ব্যাটারিটার ওপেন সার্কিট ভোল্টেজ বা রেটেড ভোল্টেজ। কোনো ব্যাটারির, দেখো আমি অনেকগুলো ইংলিশ টার্ম ইউজ করছি, তোমাদের যদি কারো অসুবিধা হয় বুঝতে কমেন্টে কিন্তু জানাতে হবে, আদারওয়াইজ আমি বুঝবো না তুমি হচ্ছে বুঝতে পারছো কিনা। ওকে, তো কোনো ব্যাটারির ওপেন সার্কিট ভোল্টেজ বা রেটেড ভোল্টেজটাকে আমরা ইএমএফ নামে বা ই নামে নামকরণ করব। বুঝা গেছে? এখন দেখো তাহলে আমি বললাম যে ঠিক আছে একটা ব্যাটারি আছে, তার ইএমএফ হচ্ছে ই, মানে ভোল্টেজ হচ্ছে ই, যেটা হচ্ছে আমার 2 ভোল্ট। বাট এখানে তো এটা তো একটা রিয়েল ব্যাটারি না, তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে। এই যে রেজিস্ট্যান্সটা সে এইখানে চলার কারণে যে পরিমাণ বাধাপ্রাপ্ত হবে সেই বাধাপ্রাপ্তের মানটা, ইন্টারনাল রেজিস্ট্যান্সের মানটা যদি আমি আর বলি, তাহলে আমাকে এই ব্যাটারির সাথে এটার জন্য আমার হচ্ছে একটা সূত্র হচ্ছে হিসাব করে দাও যে সূত্রটা দেখতে কিরকম হবে। তো দেখো এই চিত্রটাকে আমরা এখন থেকে এইভাবে আঁকবো। যে কোনো পদার্থ, যে কোনো পদার্থ কন্ডাক্টর যার মধ্য দিয়ে তোমার হচ্ছে তড়িৎ ফ্লো হতে চায়, যার মধ্যে তড়িৎ ফ্লো হতে চায় তার অবশ্যই একটা রোধ থাকবে, যে রোধের মধ্য দিয়ে সে অবরুদ্ধ অবস্থায় পাস করে 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 অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে ফ্লো করানোর চেষ্টা করবে। এই কারণে এই রোধটাকে আমরা এখন থেকে এইভাবে ড্র করব। এটা দেখে মনে হচ্ছে না যে জিগজ্যাগ একটা পথ, মানে সোজা পথ না দিয়ে আমি হচ্ছে আঁকা বাঁকা পথ দিয়েছি। এর মানে কি তোমাকে অনেকগুলো হচ্ছে রোধ পার হয়ে যেতে হবে, মানে তোমাকে বাধাপ্রাপ্ত করতেছি আমি। এটাই হচ্ছে রোধ বোঝানোর একটা নোটেশন। এখন থেকে কন্ডাক্টর যার মধ্য দিয়ে আমি কারেন্ট ফ্লো করতে যাচ্ছি, যে যন্ত্রটার মধ্য দিয়ে, তাকে আমরা এইভাবে চিহ্নিত করব। এখন থেকে এরকম আমরা একটা ব্লক আঁকবো না, এই কন্ডাক্টরকে আমরা এখন এইভাবে ড্র করবো। ওকে, সেম ভাবে ব্যাটারিটাকে তো অবশ্যই এইভাবে ড্র করি না আমরা। ব্যাটারি ড্র করার সূত্র হচ্ছে এরকম এরকম হচ্ছে অনেকগুলো, আমি হচ্ছে প্লাস মাইনাস যদি দিই, এই প্রত্যেকটা এক একটাকে হচ্ছে কোষ বলে, সেল বলে, যেটা তোমরা হচ্ছে তোমার তড়িৎ রসায়নে পড়বা কেমিস্ট্রিতে। ঠিক আছে, যে একটা ইলেকট্রিক যে সেলগুলো আছে সেই সেলগুলো হচ্ছে একটা একটা প্লাস একটা মাইনাস দিয়ে একটা সেল হয়। অনেকগুলো সেল যদি আমি পাশাপাশি সিরিজে কানেক্ট করি তাহলে সেটা মিললে হচ্ছে একটা তোমার ব্যাটারি হচ্ছে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই যে ব্যাটারিটা হচ্ছে নোটেশন, এবং তুমি চাইলে হচ্ছে এর অভ্যন্তরীণ রোধটাকে ড্র করতেও পারো নাও করতে পারো, সেটা তোমার ইচ্ছা, ওটা সমস্যা না। ড্র করা থাকতেও পারে নাও থাকতে পারে, বাট এই দুইটা মিলে অ্যাকচুয়ালি বোঝানো হয়, এই দুইটা মিলেই হচ্ছে একসাথে হচ্ছে আমরা একটা রিয়েল ব্যাটারিকে বুঝি। রিয়েল ব্যাটারি বোঝা গেছে? একটা রিয়েল ব্যাটারিকে আমরা এইভাবে নোটেশন দিয়ে বোঝাই, যার মধ্যে এটার যে ভোল্টেজটা রেটেড ভোল্টেজ সেটা হচ্ছে ই, এর অভ্যন্তরীণ রোধটা হচ্ছে স্মল আর, এবং যেই সার্কিটের মধ্য দিয়ে আমি কারেন্ট ফ্লো চাচ্ছি অ্যাকচুয়ালি সেই সার্কিটের যে ভোল্টেজটা সেটাকে বলা হয় আমরা সরি ভোল্টেজ না, যেই সার্কিটের যে রোধটা সেই রোধটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এইখানে যে ভোল্টেজটা থাকবে সেম ভোল্টেজ তো সেইখানে দিবে না, সে অন্য কোনো ভোল্টেজ দিবে। তাহলে এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের যদি তুমি এখন ভোল্টেজ হিসাব করো তাহলে ভোল্টেজ হিসাব করলে একটু কম পাবো অবশ্যই, যেটা আমি একটু আগে বললাম। এই দুইটার মধ্যে যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজটাকে হচ্ছে আমরা ভি নামে নামকরণ করি, ভি নামে হচ্ছে রিপ্রেজেন্ট করি, এবং এটাকে বলা হয় তোমার টার্মিনাল ভোল্টেজ। মাথা রাখবা কি বলে, টার্মিনাল বা প্রান্তীয় বিভব। বাংলায় বললে আমি বলবো প্রান্তীয় বিভব, অর্থাৎ যেই রোধ যার মধ্য দিয়ে আমি কারেন্ট ফ্লো চাচ্ছি তার যে প্রান্তীয় বিভব সেই প্রান্তীয় বিভবটা হচ্ছে আমার ভি দ্বারা হচ্ছে নামকরণ করবো। দেখো নামকরণগুলো খুব ভালো মতো বুঝতে হবে। এই সম্পূর্ণটাই হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে টোটাল ব্যাটারিটা নিজস্ব রোধ থাকবে, সেটা ড্র করা থাকতেও পারে নাও থাকতে পারে। না থাকলে যদি তোমার মান দেয়া থাকে, ভ্যালু দেওয়া থাকলেই তোমাকে বুঝতে হবে অভ্যন্তরীণ রোধ আছে, ড্র করা থাকবে না থাক। ওকে, এবং এটা হচ্ছে তোমার মেইন সার্কিটটা যার হচ্ছে তোমার ইএমএফ দেওয়া থাকবে, আর এটা হচ্ছে তোমার রোধটা যাকে আমি ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব। এই রোধের দুই প্রান্তে যে বিভব যেটা অ্যাকচুয়ালি কাজ করছে সেটাই হচ্ছে তোমার টার্মিনাল ভোল্টেজ। আমি যদি ভ্যালুগুলোর সাপেক্ষে বলি তাহলে 1.8 হচ্ছে তোমার এই দুই পয়েন্টের টার্মিনাল ভোল্টেজ, 2 ভোল্ট হচ্ছে এই ব্যাটারির ই, আর হচ্ছে ভ্যালু দেওয়া নেই, আমরা চাইলে বের করতে পারবো, একটু বড় সূত্র হিসাব করছি। দেখো তাহলে এখন দেখো এখানে তোমার টোটাল রোধটা কত এই সার্কিটে, একটা হচ্ছে এই রোধ তো আছেই, তার হচ্ছে আবার স্মল আরও একটা চলে এসেছে, তার মানে টোটাল যে রোধটা সেটা আর প্লাস আর, তাই না? মোট যে রোধটা কাজ করছে, এই ইলেকট্রনটা যখন সে মুভ করতে যাবে সে কন্ডাক্টরের মধ্য দিয়েও সে হচ্ছে রোধ প্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে, সে ব্যাটারির মধ্য দিয়ে আসার সময়ও বাধাপ্রাপ্ত হবে, তাহলে দুইবার সে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো মোট যে বাধার পরিমাণটা সেই বাধার পরিমাণটাই হচ্ছে তোমার মোট রোধ। তাহলে আমি বলতে পারি আমি ওহমের সূত্র অনুসারে, ওহমের
সূত্র অনুসারে আমরা যেহেতু পড়ছিলাম যে বাস্তব ব্যাটারির ক্ষেত্রে ওহমের সূত্রটা কিরকম, এখন আমরা সেই জায়গায় আসলাম। এখন দেখো ওহমের সূত্র অনুসারে আমি বলতে পারি যে তড়িৎ প্রবাহের মানটা হবে, আমি টোটাল কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেটা, টোটাল ভোল্টেজ তো আমার হচ্ছে এটাই টোটাল ভোল্টেজ, বাট এই ভোল্টেজ অ্যাপ্লাই করতে অতিক্রম করতে গিয়ে সে দুই রকম রোধের সে হচ্ছে সম্মুখীন হচ্ছে, তাহলে মোট যে রোধটা সেটা হবে আর প্লাস স্মল আর। ঠিক আছে, একটু আগে আই সমান ছিল ভি বাই আর, আই সমান ছিল তোমার ভি বাই আর, মানে ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ। তাহলে ভোল্টেজটা এখন হবে ই, আর রোধটা হবে তোমার বাইরের সার্কিটের রোধ এবং ইন্টারনাল যে রোধটা রেজিস্ট্যান্স, সে দুইটা যোগফল। এটাই হচ্ছে তোমার মেইন সূত্র, এবং এই সূত্র আমরা হিসাব করতে চাই, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে চাই। বোঝা গেছে? এখান থেকে তুমি অনেক কিছু বের করতে পারো, চাইলে অনেক কিছু। মনে করো তোমাকে বের করতে বললো যে টার্মিনাল ভোল্টেজের মান বের করো, কত হয় বলো তো? তো যাই হোক, টার্মিনাল ভোল্টেজ বের করতে পারবো, অভ্যন্তরীণ রোধ বের করতে পারবো, এক এক করে বের করার চেষ্টা করি। দেখো, তো টার্মিনাল ভোল্টেজ মান কিভাবে বের করবো দেখো তো, আই সময়টা যেহেতু জানি আমরা, আমি আর গুণ করি একটু, এক কাজ করে আগে লিখি একবার, আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তুমি কাজ করতে পারো, এটাকে এই পাশে ট্রান্সফার করতে পারো, তাহলে আর প্লাস আর সমান কি হবে, ই ডিভাইডেড বাই আই। এই আরটা যদি হচ্ছে এখানে বিয়োগ করে দাও, তাহলে স্মল আর সমান পাওয়া যাবে ই ডিভাইডেড বাই আই মাইনাস হচ্ছে আর। ঠিক আছে, এই সূত্র আমরা ইউজ করতে পারবো অভ্যন্তরীণ রোধ বের করার ক্ষেত্রে কোন একটা তোমার ব্যাটারি, অথবা তোমাকে বললো যে টার্মিনাল ভোল্টেজ বের করো, তখন আবার একটু অন্যভাবে করতে হবে। টার্মিনাল ভোল্টেজ বললে আমাকে ভি বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি, এটাকে আমি আর গুণ করে দিতে পারি। আমরা আর গুণ করে দিই একটু, যদি আর গুণ করি তাহলে কি আসে দেখো তো, ই সমান আসবে হচ্ছে আই আর প্লাস আই স্মল আর, তাহলে এটা সমান হচ্ছে ই। এখন আই ইন্টু আর মানে কি, একটু ভালো মতো খেয়াল করো, মনে আছে কিনা? আমরা ওহমের সূত্র যখন পড়লাম, আমি যদি যেই কন্ডাক্টরের মধ্য দিয়ে আমি হচ্ছে কারেন্ট মাপতে আছি, আমি কল্পনা করো এর মধ্য দিয়ে যে কারেন্টের মানটা, এটা যদি আমি আই বলি, তাহলে এই দুই প্রান্তের বিভব তো আমি বলে দিচ্ছি, যেটাকে আমি টার্মিনাল ভোল্টেজ বলছি, তাহলে এটা সমান যদি এই দুই প্রান্তের বিভব যদি ভি হয়, এর রোধ যদি আর হয়, এর মধ্য দিয়ে কারেন্টের মান যদি আই হয়, তাহলে আমি কি ভি সমান আই আর বলতে পারবো না? একটু আসো, আবার ফেরো আসো, এটাই তো হচ্ছে আমাদের ওহমের মেন সূত্র ছিল, যে আই সমান ভি বাই আর। আই সমান ভি বাই আর কখন, যদি হচ্ছে আমি যদি হচ্ছে এরকম একটা কন্ডাক্টর নেই, তার দুই প্রান্তে ভোল্টেজ যদি হচ্ছে এইটাই হয় আলটিমেটলি, এখানে তো কোনো অভ্যন্তরীণ রোধ আমি বলি নেই তখন, তাহলে এই ভোল্টেজটাই এই ভোল্টেজ ছিল, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজের মান যদি জানা থাকে, এর রোধের মান যদি জানা থাকে, তাহলে কারেন্টের মান কত বের করতে পারবো, আই সমান ভি বাই আর সূত্র দিয়ে। তাহলে ওই সূত্র অনুসারে আমি যদি বলি যে এর মধ্য দিয়ে আমি শুধুমাত্র এই রোধের মধ্য দিয়ে আমি যদি হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আসবে তোমার আই সমান ভি ডিভাইডেড বাই আর, এখান থেকে তুমি ভি সমান পেয়ে যাবে আই আর। তাহলে এখানে দেখো ই সমান পেয়ে যাচ্ছি আমি, আই আর এর পরিবর্তে হচ্ছে ভি বসিয়ে দিই, ভি প্লাস আই আর, অর্থাৎ এখান থেকে আমি টার্মিনাল ভোল্টেজ ভি সমান পেয়ে যাব ই মাইনাস আই স্মল আর। তাহলে অভ্যন্তরীণ রোধ বের করতে পারবো, আমি চাইলে প্রান্তীয় যে বিভব টার্মিনাল ভোল্টেজ সেটা বের করতে পারবো। তাহলে এটা অভ্যন্তরীণ রোধ বের করার সূত্র। তার জন্য কি কি লাগবে, ব্যাটারিটার ইএমএফ জানা লাগবে, কারেন্ট ফ্লো জানা লাগবে, এবং হচ্ছে রোধের মানটা, বহিস্থ রোধের মানটা তোমার জানা থাকতে হবে। আর কি, আর হচ্ছে তোমার এটা সরি প্রান্তীয় বিভব, একটা রোধের দুই প্রান্তে কি পরিমাণ বিভব কাজ করছে, টার্মিনাল ভোল্টেজ এর ভ্যালু আমি বের করতে পারবো। বোঝা গেছে কিনা দেখো, এই হচ্ছে আমার মোটামুটি সব সূত্রগুলো। এখন আমরা 2-3টা প্রবলেম সলভ করব, তাহলে হচ্ছে এই টপিক রিলেটেড আমাদের সবকিছু জানা হয়ে যাবে। চলো ছোটখাটো কয়েকটা প্রবলেম সলভ করে ফেলি, তাহলে হয়ে যাচ্ছে। প্রথম, একটি ব্যাটারির তড়িৎচালক বল 12 ভোল্ট দেওয়া আছে, মানে ই এর ভ্যালু দেওয়া আছে তোমার কাছে, ওকে, ই দেওয়া আছে। ব্যাটারিটিকে যদি আমি 5 ওহম রোধ বিশিষ্ট একটি বহির্বর্তনীর সাথে যুক্ত করি, বহির্বর্তনী মানে হচ্ছে এক্সটার্নাল যে রোধটা ক্যাপিটাল আর, তার সাথে, অর্থাৎ কন্ডাক্টরের যে রোধটা সেটা, যার মধ্যে আমি তাকে কানেক্ট করতে যাচ্ছি তার সাথে যুক্ত করা হয়, তখন বর্তনীতে দেখা যায় যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে আমাকে বের করতে বলেছে যে ব্যাটারির তাহলে অভ্যন্তরীণ রোধের মানটা কত, এটা বের করো।
তাহলে অভ্যন্তরীণ রোধ বের করার জন্য আমি ডিরেক্ট চাইলে এই সূত্র ইউজ করতে পারি। তোমার যদি এটা মনে না থাকে যে কিভাবে আসছে, তো তোমরা শুধু এই সূত্র মনে রাখো তাহলেই হবে। আই সমান ই বাই আর প্লাস আর, এখানে হিসাব করলেই কিন্তু এমনি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তো এখান থেকে তড়িৎ প্রবাহের মান কত? তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার 2 অ্যাম্পিয়ার। ই তড়িৎ চালক বল হচ্ছে 12। বহির্বর্তনের যে রোধটা সেটা হচ্ছে তোমার 5 ওহম। 5 প্লাস হচ্ছে স্মল আর বের করতে যাচ্ছি। তাহলে 2 কে ভাগ করে দাও, তাহলে 5 প্লাস আর সমান কত আসবে? 6। তাহলে 6 মাইনাস 5 অর্থাৎ 1 ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধের মানটা আমরা যদি এই সূত্রটা মনে রাখি তাহলেই হয়ে যাচ্ছে। আর তোমার যদি ডিরেক্ট এটা মনে থাকে তাহলে একবারই বের হয়ে যেত, ই বাই আই মাইনাস হচ্ছে আর, এটা দিয়ে তুমি একইবারই করতে পারতা। বাট সেম জিনিস, সহজ জিনিস, যে কোনো একটা মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন। একটি ব্যাটারি তড়িৎচালক বল দেওয়া আছে তোমার 24 ভোল্ট, এর অভ্যন্তরীণ রোধে দেওয়া আছে তোমার কাছে। যদি যখন এই ব্যাটারির সাথে আমি 7.5 ওহম রোধের একটি বহির্বর্তনী যুক্ত করি, এক্সটার্নাল রোধের মান দেওয়া আছে, তখন টার্মিনাল যে ভোল্টেজটা সেটার মান কত, অর্থাৎ ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজের ভ্যালুটা কত। তাহলে টার্মিনাল ভোল্টেজকে বের করতে পারবো না, ডিরেক্ট আমি এই সূত্র থেকে বের করতে পারি। ভি সমান ই মাইনাস আই আর, এখান থেকে বের করা যায়। তো টার্মিনাল ভোল্টেজের মান আমি হচ্ছে ডিরেক্ট ওটা থেকে বের করতে পারবো। বাট তার জন্য তোমার আই জানা লাগবে। তাই কাজ করি, আগে আই এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। আই কিভাবে বের করবো বলো? আই বের করার জন্য আমরা এই সূত্র জানি, আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ওকে, এক কাজ করে, তাহলে ই হচ্ছে তোমার 24 ভোল্ট, আর 7.5 আর 0.5, 7.5 প্লাস 0.5 3 অ্যাম্পিয়ার। তো অর্থাৎ আমার আই এর ভ্যালুটা বের হচ্ছে তোমার 3 অ্যাম্পিয়ার। তো যেহেতু আই এর মানটা বের হয়ে গেল, তুমি চাইলে কিন্তু ডিরেক্ট যদি এই সূত্রে বসাও তাহলেই হয়ে যাবে, অথবা তুমি হচ্ছে আরো সহজে করতে পারবে এখন। কারণ তুমি জানো টার্মিনাল ভোল্টেজের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি সমান আই আর, যেটা ওহমের বেসিক সূত্র। তুমি চাইলে এটা ডিরেক্ট ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে এটাও কিন্তু ডিরেক্ট ইউজ করতে পারবা। এখন যদি তুমি আই ইউজ করতে চাও তাহলে চাইলা, অথবা আই এর পরিবর্তে তুমি হচ্ছে এই সূত্র যদি বসিয়ে দাও তাহলে কিন্তু আরেকটা সূত্র বের হবে, যেটা মনে রাখা যেতে পারে। বাট এত কমপ্লিকেশনে যাওয়ার দরকারই নেই, তুমি সিম্পলি এই সূত্রটা মনে রাখো আর ওহমের সূত্র মনে রাখো, তাহলেই হয়ে যাচ্ছে। এত কিছু মনে রাখার দরকার নেই, আমি দেখালাম তোমাদেরকে যে এভাবেও করা যেতে পারে। ওকে, এখন আমি করবো। আয়ের মান যেহেতু বের হয়ে গেছে, অর্থাৎ আমার টার্মিনাল যে ভোল্টেজ, প্রান্তীয় বিভব ভি সমান আই ইন্টু আর। আই হচ্ছে এটা, আর আর কত? 7.5। এটা আসবে 22.5, 22.5 ভোল্ট। ঠিক আছে, এটা আনসার, এটাই হচ্ছে আনসার। দেখো, সহজ প্রবলেম, খুবই সহজ প্রবলেম। নেক্সট প্রবলেম চলে যাব। এটা হচ্ছে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক লিখেছি একই টাইপের। এটা হচ্ছে তোমার চেষ্টা করবা সহজ প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বরটা একটু মাথা খাটাতে হবে তোমাকে, আমি কি করতে বলছি সেটা তোমাকে বুঝতে হবে। দেন হচ্ছে আনসার দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা চিন্তা ভাবনা করতে পারো, এই কারণে আনসারটা দেওয়া। বাট হচ্ছে সলভ করে অবশ্যই হোমওয়ার্কটা পাঠিয়ে দিবে। নেক্সট কোয়েশ্চেন, যেটা বলা আছে একটি ব্যাটারিকে যখন 3.5 ওহম এই রোধের সাথে যুক্ত করা হয় তখন তড়িৎ প্রবাহের মানটা 5 অ্যাম্পিয়ার পাওয়া যায়। ওকে, রোধের মান পরিবর্তন করে যদি আমি 1.5 ওহম করে দেই তাহলে তড়িৎ প্রবাহের মানটা ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায় আগের। মানে 5 অ্যাম্পিয়ার ছিল, এখন 10 অ্যাম্পিয়ার হয়ে যায়। ওকে, ব্যাটারির তড়িৎচালক শক্তির মানটা কত? আচ্ছা, দুইটা আমাকে কন্ডিশন দেওয়া আছে, দুইটা কন্ডিশনের সাপেক্ষে দুইটা হয়তো বা আমাকে ইকুয়েশন জেনারেট করতে হবে, সেই ইকুয়েশন থেকে আমাকে বের করতে হবে ফাইনাল আনসারটা। চলো ইকুয়েশনটা একটু বের করার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ রোধ, সরি এক্সটার্নাল রোধ যখন 3.5, তখন কারেন্টের মান হচ্ছে তোমার 5 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমটার সাপেক্ষে আমি আই সমান কি জানি? আই সমান হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তড়িৎ প্রবাহের মান কত বলা হচ্ছে? তড়িৎ প্রবাহের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কখন? যখন আমার ই এর মান জানি না, এটা বের করতে হবে। সো ই কে ই আকারে রেখে দিই। ক্যাপিটাল আর এর মান যখন তোমার 3.5, স্মল আর এর ভ্যালু দেওয়া নেই, সো এটা আমি রেখে দিই। এক কাজ করি, ই এর একটা সমীকরণ বের করার চেষ্টা করি, কত আসে? ই সমান কত আসে? 3, 5, 15, 16, 17, 17.5, 17.5 প্লাস হচ্ছে 5 আর। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা সমীকরণ আসলো। সেম ভাবে আমি দ্বিতীয় সমীকরণটা হচ্ছে একটু লেখার চেষ্টা করব। সেটা কি হবে? যে আমি যখন রোধের মানটা 3.5 থেকে 1.5 ওহম করে দিলাম, ওই মোমেন্টে আমার তড়িৎ প্রবাহ ডাবল হয়ে যাচ্ছে, আগেরটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড কেসে আমি বলতে পারি I2 সমান
ই ডিভাইডেড বাই R2 প্লাস স্মল আর, কারণ ব্যাটারি তো চেঞ্জ হয়নি, ব্যাটারি তো সেম। ব্যাটারি যদি চেঞ্জ না হয় তাহলে তোর অভ্যন্তরীণ রোধেও চেঞ্জ হবে না, তার ই এর মানও চেঞ্জ হবে না। সো এটা হচ্ছে আমি আনচেঞ্জ রেখে এলাম। এক কাজ করি, এটা দেখা হচ্ছে আমি IR1 নাম দিই, এটাকে হচ্ছে I1 নাম দিই। এখন দেখেন তাহলে কারেন্ট বর্তমান তড়িৎ প্রবাহ কত? আগের দ্বিগুণ, আগের দ্বিগুণ না, তার মানে 5 অ্যাম্পিয়ারের ডাবল, তার মানে 10 অ্যাম্পিয়ার হবে। ই তো আমার জানা নাই, R2 হচ্ছে তোমার 1.5, এটা হচ্ছে R, গুণ করো, তাহলে ই সমান তুমি পেয়ে যাচ্ছে 15 প্লাস 10R। দেখো তো দুইটাই কি ই এর সমীকরণ না? দুইটাই যেহেতু তোমার ই এর সমীকরণ, তাহলে তুমি বের করতে পারবা এই দুটোকে সমাধান করতে হবে আমাকে। এই দুটোকে সমাধান করার জন্য কি করবো? দুইটা যেহেতু বাম পক্ষ সমান, অবশ্যই ডান পক্ষ সমান হবে। তাহলে 17.5 প্লাস হচ্ছে 5R সমান 15 প্লাস 10R। কত আসে দেখো তো? 10 মাইনাস 5 মানে 5R, আর হচ্ছে এটা 2.5। 5R সমান 2.5, আর কে 5 দ্বারা ভাগ দিলে 0.5 আসে, 0.5। দেখো অভ্যন্তরীণ রোধের মান কিন্তু আমি পেয়ে গেছি। আমাকে তড়িৎচালক শক্তির মান বের করতে বলেছে, তাহলে ফাইনালি আমরা বলতে পারি ওকে, আমার যে কোনো একটা সমীকরণ দেখো এখান থেকে বসাও, ই সমান আমি পেয়ে যাব ই সমান 17.5 প্লাস 5R, 5 ইন্টু 0.5। এই যে আর এর মানটা বসিয়ে দিলাম এখানে, কত আসে এখানে? 2.5 17 20 ভোল্ট। দেখা বোঝা যাচ্ছে কিনা? খুবই খুবই হচ্ছে সিম্পল ইকুয়েশন, সিম্পল হচ্ছে আনসার। ঠিক আছে, শুধুমাত্র কি করলাম আমরা? শুধুমাত্র হচ্ছে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল বা কন্ডিশন দেওয়া ছিল, সেই কন্ডিশনের সাপেক্ষে প্রথমত আমরা দুইটা ইকুয়েশন জেনারেট করলাম। দুইটা ইকুয়েশন জেনারেট করলাম, ইকুয়েশন থেকে আর এর মান বের করলাম সলভ করে, সেখান থেকে যে কোনো একটা সমীকরণে বসে আমি ই এর ভ্যালুটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের, মনে হয় এটাই লাস্ট ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের আমাদের হচ্ছে এই কনসেপ্ট, যে আমরা কিভাবে ওহমের সূত্রটা আমাদের বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। ছোট ছোট কিছু প্রবলেম, খুবই বেসিক লেভেলের প্রবলেম, আমরা ধীরে ধীরে কঠিনে যাব, কোনো সমস্যা নাই। বাট আমাদের বেসিক এটা থাকতে হবে যে ওহম তার সূত্রটা কিভাবে জেনারেট করলো, সে পরিবাহিতা কি জিনিস, রোধ কাকে বলে, রোধ অ্যাকচুয়ালি কি, ম্যাটেরিয়ালের উপর কিভাবে ডিপেন্ড করে। এরপর হচ্ছে রোধ বের করার ক্ষেত্রে সেমিকন্ডাক্টর বা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে আলাদা রকম, এবং সেটা আমাকে বুঝতে হবে। সেমিকন্ডাক্টরের জিনিসপত্র আমরা পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নেই। এখানে শুধুমাত্র আমরা কন্ডাক্টর নিয়েই হচ্ছে আলোচনা করছি এই চ্যাপ্টারে। ঠিক আছে, আমি আগেও বলেছি। এবং আমরা দেখলাম যে কিভাবে রিয়েল যে ব্যাটারি আছে তার ক্ষেত্রে ওহমের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা নতুনভাবে হচ্ছে একটা সূত্র জেনারেট করতে পারি, এবং তার জন্য কিছু হচ্ছে প্রবলেম আমরা সলভ করলাম। এবং এখানে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হবে আজকের। এবং বরাবরের মতো আমি বলছি যে তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এটা অবশ্যই তোমাদের কাজ দেওয়া হচ্ছে কিন্তু কিছু। ঠিক আছে, এই কাজগুলো যারা তোমরা দেখছো তারা অবশ্যই এই কাজগুলো করে রাখবা, এই হোমওয়ার্কগুলো করবা, করে হচ্ছে সম্পূর্ণ লেকচারটা নোট করে তোমাদের বই থেকে পড়ে ফাইনাল একটা নোট দাঁড় করাবে, যাতে করে পরবর্তীতে এই চ্যাপ্টার যদি পড়ো তখন যাতে করে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো ওহমের সূত্র পর্যন্ত তোমাদের বইয়ে যা যা আছে সব কিছু পড়ে ফেলো। তার ম্যাথগুলো প্রবলেমগুলো সলভ করা, মনে হয় না কোনো সমস্যা হবে আর এই টাইপের প্রবলেম সলভ করতে গিয়ে। ওকে, তো সেগুলো সলভ করো, দেন হচ্ছে এখানে যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেটাকে সলভ করে, এই যে গ্রুপের লিঙ্ক দিয়ে আছে, আমি পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, সেই পিডিএফেও হচ্ছে লিঙ্কটা দেওয়া থাকবে। সো এই লিঙ্কে যাবা, গিয়ে হচ্ছে তোমাদের যে প্রবলেমগুলো এবং হচ্ছে তোমাদের যা যা দেওয়া হচ্ছে সবগুলো হচ্ছে পোস্ট করো, আমি হচ্ছে দেখে দরকার হলে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে কোনো কোর্স তোমরা যদি হচ্ছে এই রিলেটেড কোনো ইনফরমেশন পেতে চাও, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, সেখানে থেকে যে কোনো আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া পাবে। এবং যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারবে, ওয়েবসাইটে সব ধরনের কিছুই দেওয়া আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস, আজকের ক্লাস এখানে রাখবো। আগামী ক্লাসে আমরা হচ্ছে নতুন আরেকটা টপিক নিয়ে, এই চ্যাপ্টারেরই হচ্ছে নেক্সট যে টপিক আছে সেই টপিক নিয়ে হাজির হবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।